আসসালামু আলাইকুম, সবাইকে রোরিং বাংলাদেশে স্বাগতম। রোরিং বাংলাদেশের আজকের এই লাইভ আড্ডায় আমাদের সাথে যুক্ত আছেন সাইম ভাই এবং রবি ভাই। আমাদের এই দুই ভাই আজকের রোরিং বাংলাদেশের লাইভ শোতে কথা বলবেন এইচএসসি শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা এবং উচ্চশিক্ষা এই বিষয়ে বেশ দিক নির্দেশনামূলক একটি আড্ডা দিবেন। এই সেশন থেকে, আড্ডা থেকে এইচএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি শিক্ষার্থী যারা আছেন তারা বেশ তথ্যবহুল একটি আলোচনা এবং আড্ডা উপভোগ করতে পারবেন, এবং তাদের মনে যে সব নানা ধরনের জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসার অনেক উত্তর আপনারা এখান থেকে জানতে পারবেন। সো যারা এইচএসসি শিক্ষার্থী আছেন, যাদের সন্তান সন্ততি ভাই বোন এইচএসসি পরীক্ষার্থী আছেন, তারা সবাই আমাদের এই সেশনটি উপভোগ করবেন এবং আপনারা আপনাদের পরিজনদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আমাদের লাইভ আড্ডাটি উপভোগ করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভাই ধন্যবাদ হৃদয়। রোরিং বাংলাদেশকে বিশেষ করে ধন্যবাদ যে এরকম একটা আলোচনা এবং আড্ডা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা হচ্ছে গিয়ে দুজন শিক্ষক মেনলি এসছি আর আজকে হচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন এবং যারা তাদের অভিভাবক আছেন তাদের সাথে হচ্ছে এখন যেরকম একটা আনসার্টেন সিচুয়েশন, সেই সিচুয়েশনটাতে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা এবং তাদের ভবিষ্যৎ কিছু বিষয় নিয়ে আলোকপাত করার জন্য আমাদের অভিজ্ঞতার আলোকে হয়তো আমরা কিছুটা একটা আড্ডার মাধ্যমে দিক নির্দেশনা দিতে পারবো। সো হৃদয় ধন্যবাদ। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো এই আলোচনা অনুষ্ঠানটা শুরু করব এবং আমরা রবি আমার সাথে যে সহ কর্মী আছেন এখানে আলাপ করার জন্য। সো রবি, একটু যদি আমরা শুরু করি তাহলে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। রোরিং বাংলাদেশকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বিশেষ করে হৃদয় এবং তার টিমকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদেরকে ডাকার জন্য। তো আজকে মূলত এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের এখনো পরীক্ষা হয় নাই, তো তাদের যে সমস্যা, সুবিধা অসুবিধা এবং সামনের যে কি কি করতে পারবে না পারবে সেই করণীয় গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো হৃদয়কে ধন্যবাদ আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়ার জন্য। তো আমরা শুরু করতে পারি। ভাইয়া যদি পরিচয়টা আমরা একটু দিয়ে নেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের যারা দর্শক আছে, যারা শিক্ষার্থী আছে, সবাই আপনাদের এই তথ্যবহুল আলোচনা থেকে, আড্ডা থেকে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ। তোমাকেও ধন্যবাদ। ঠিক আছে, সো আমরা তাহলে আড্ডাটা শুরুই করি আজকে। সো রবি, আমরা একটু যেহেতু আড্ডা আমাদেরকে হৃদয় দিতেই বললো, সো আমরা আড্ডা স্টাইলে একটু জিজ্ঞেস করি যে তুমি একটু তোমার গল্পটা দিয়ে শুরু করো। ভাইয়া, আমি মূলত নারায়ণগঞ্জের ছেলে। স্কুল এখানেই ছিল, প্রাইমারি স্কুল, হাই স্কুল এখানেই ছিল। এরপরে ঢাকা যাওয়া আর কি কলেজের থ্রুতে। তো আমি এসএসসি 2009 ব্যাচ ছিলাম। তো এসএসসি তে মোটামুটি একটা ভালো রেজাল্ট করার পরে ইচ্ছা সবারই থাকে ভালো একটা কলেজে ভর্তি হওয়ার। তো সেক্ষেত্রে নটরডেমে অবশ্যই ফার্স্ট চয়েস ছিল। নটরডেম না হলে কি হতো সে ব্যাপারে আসলে ভাবি নাই, তখন এখনো জানি না। তো আলহামদুলিল্লাহ নটরডেমে হয়ে গেল। 2টা বছর ভালোভাবেই কাটলো আলহামদুলিল্লাহ। সেখান থেকেও একটা এক্সপেক্টেড রেজাল্ট নিয়ে বের হলাম। তারপরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ, সেখানে আলহামদুলিল্লাহ চান্স পেলাম, ফাইন্যান্সে চান্স পেলাম। সেখানে 4টা বছর কাটলো বিবিএ তে এবং 1টা বছর এমবিএ তে, এবং অত্যন্ত প্রেসারে কেটেছে ভাইয়া। এটা আপনার থেকে ভালো মনে কেউ জানে না এই মুহূর্তে, যেহেতু আমরা দুইজন সেম ডিপার্টমেন্টেরই। তো আলহামদুলিল্লাহ সেখানে থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করার পরে তো এমবিএ রেজাল্ট দেওয়ার, জাস্ট অফিসিয়াল রেজাল্ট দেওয়ার 2 দিন পরেই নটরডেম কলেজে যোগাযোগ করি যে কোনো ভ্যাকেন্সি আছে কিনা বা সার্কুলার আছে কিনা। তো ওখানে যোগাযোগ করার পরে লাকিলি দেখা গেছে যে একটা ভ্যাকেন্সি আছে। তো দেখা গেছে যে ওই জাস্ট যেদিন গিয়ে দেখা করলাম তার জাস্ট পরের দিনই ফাদার ডাকলেন যে ঠিক আছে তুমি পার্ট টাইম হিসাবে জয়েন করো। তো এটা আমার জন্য একটা বিগ সারপ্রাইজ ছিল যে মাত্র চাকরি, মানে জাস্ট গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পেলাম, এরপরে এরকম চাকরি হয়ে গেল আনএক্সপেক্টেড পুরো টোটাই। বাট অবশ্যই খুশি ছিলাম খুব। আর টিচিং এর যেহেতু মোটামুটি একটা আগ্রহ ছিল, তো যে কারণে ফাদারের জাস্ট অফারটা লুফে নেওয়ার মতোই। এরপরে তখন পার্ট টাইম হিসেবে জয়েন করে জানুয়ারি 2 তারিখে জয়েন করলাম 18। দেন জুনের দিকে পরীক্ষা হলো, নিয়োগ পরীক্ষা। তখন নিয়োগেও সিলেক্টেড হলাম আলহামদুলিল্লাহ। আছি এখন, তারপর থেকে নটরডেম কলেজে আছি এখনো পর্যন্ত অ্যাজ এ লেকচারার অফ ফাইন্যান্স।
ভাই আপনার ব্যাপারে একটু জানবো। বাহ বাহ বাহ। খুব খুব সুন্দর একটা গল্প, কারণ হচ্ছে তোমার আসলে মানে পড়াশোনার সাথে সাথেই জব পেয়ে গেছো, এবং তাও আবার শিক্ষকতার জব, আবার তাও হচ্ছে নরডেম কলেজের মতো একটা বিখ্যাত কলেজের। তো এটা তো অবশ্যই ইন্সপায়ারিং একটা স্টোরি। আমার গল্পটা একটু উত্থান পতনের মতো এরকম যে আমার পড়ালেখা শুরু হয়েছে একদম গ্রামে। আমার বাবা বিশেষ স্বাস্থ্য ক্যাডারে থাকার কারণে হচ্ছে ওই যে উপজেলায় পোস্টিং হয়, এমন একটা উপজেলা ছিল চরাঞ্চল, যেখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। তো আমার স্কুলিংটা শুরু হয় একদম গ্রাম অঞ্চলে। তারপরে সেখান থেকে এক পর্যায়ে বরিশাল শহর থেকে চলে আসি, এবং আমার বাবা হচ্ছে ওই সরকারি চাকরি, যেহেতু গ্রামে গ্রামে ঘুরছে 10 বছর চাকরি করার পরে উনি হচ্ছে গিয়ে বিদেশে চলে যান। তো ওনার সাথে আমরা ইরানে চলে যাই। তো আমার স্কুলিং কিছুটা হচ্ছে আবার ভাগ হয়ে হচ্ছে ইরানে ছিল। তারপরে ফাইনালি আমরা আবার বরিশালে ব্যাক করে আমার এসএসসি বরিশাল জেলা স্কুল থেকে, এরপরে আমিও তোমার মতো যেহেতু একটু ভালো রেজাল্ট ছিল নরডেম কলেজেই পড়ি। তো নরডেম কলেজে খুব ভালো একটা সময় কেটেছে। তো নরডেম কলেজ থেকে আমি এইচএসসি পাস করার পরে ঠিক তোমার মতোই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় যেহেতু হয়ে গেল, ফাইন্যান্স ডিপার্টমেন্টে হয়ে গেল, ফাইন্যান্সে পড়াশোনা করি। তো আমাদের সময়টা তুমি যেহেতু আমার অনেক পরে, মানে আমার একজন অনুজ, তুমি কলেজেরও অনুজ, আমার ঢাকা ভার্সিটিরও অনুজ। হ্যাঁ, তো আমাদের সময় একটু ব্যাপারটা ছিল এরকম, তখন হচ্ছে ব্যাংকিং সেক্টরের একটা বুমিং অবস্থা ছিল। তো আমরা পাশ করি, আমার দলে দলে হচ্ছে সবাই ব্যাংকিং সেক্টরে আমরা ঢুকলাম। সো ওইভাবে আমারও হচ্ছে এনবিএফআই বা যেটাকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলে। তো আমি বিবিএ করেই, আমি যেহেতু ছাত্র জীবনে একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ছিলাম, সো আমার কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স তখনই হয়ে গিয়েছিল। তো আমি ইন্টার্নশিপের জন্য যখন সিভি দেই, তখন ওরা আমাকে ফুল টাইম জব অফার করলো। সো আমার বিবিএ রেজাল্ট বের হওয়ার আগেই আমার চাকরিতে ঢুকে দিই আর কি। তো ঢুকে এক পর্যায়ে যেহেতু ফাইন্যান্সের স্টুডেন্ট, তো ঢুকে আমার ইচ্ছা ছিল ফাইন্যান্সে একটু উপরের দিকে কিভাবে কর্পোরেট ল্যাডারে আগাবো। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে ফাইন্যান্সে পড়তে হলে, একদম উপরে যেতে হলে আমাকে আরো ফার্দার এডুকেশন করতে হবে, যেমন প্রফেশনাল এডুকেশন লাইক সিএ বা এসিসি এই টাইপের। আমার কাছে মনে হলো যে আমি এখন আবার ছাত্র অবস্থায় ফিরে যাব, চাকরি ছেড়ে দিয়ে, এর থেকে অল্টারনেটিভ যেটা ছাত্রত্ব মানে কর্পোরেটে কাজ করে কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হয়ে যায়। তো খুঁজতে খুঁজতে আমার তখন এইচসিসি এর একটা খুঁজে পেলাম অনলাইনে, যেটা তখন বাংলাদেশে করা যেত না। সো আমাকে ইংল্যান্ড, সো আমি ডিসিশন নিলাম যে আমি ইংল্যান্ড নিয়ে চাকরি করব আর পড়াশোনা করব হায়ার স্টাডিজ। তো যেভাবে আমার ভিসা হয়ে গেল, আমি ইংল্যান্ডে চলে গেলাম। আমি ওখানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি এইচসিসি শেষ করলাম, ব্যাংকে আবার চাকরি করলাম পার্ট টাইম। তো ওই করে করে একটা পর্যায়ে আমি যখন তখন একটা ইংল্যান্ডে 2007-08 দিকে একটা রিসেশন আসে, ফাইন্যান্সিয়াল রিসেশন আসে। ওই রিসেশনের সময় আমার ব্যাংকের চাকরিটা চলে গেল, কারণ হচ্ছে তখন হচ্ছে এখন যেমন একটা ক্রাইসিস চলছে। তো ওই পর্যায়ে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টালি আমার হচ্ছে শিক্ষকতায় আসা। তো তখন আমি হচ্ছে ওই অ্যাকাউন্টেন্সি, প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি পড়ানো শুরু করলাম ইংল্যান্ডে তো একটা কলেজে। তো তখন দেখলাম নাইজেরিয়ান স্টুডেন্ট, শ্রীলঙ্কান স্টুডেন্ট, তারপর বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন দেশে, ওরা খুব পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। তো যখন আমি দেশে চলে আসি, তখন ঠিক করলাম না, শিক্ষকতাটাকে আমি পার্ট টাইম হিসাবে সবসময় রেখে দিব। তো দেশে এসে আমি ওইটা করলাম, সাথে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের এখন ডিরেক্টর হিসাবে আছি। এছাড়া একটা বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানিরও ডিরেক্টর, কারণ আমরা হচ্ছে যেহেতু একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, ইংল্যান্ড আমেরিকার ডিফারেন্ট কাজ, এবং আমার আন্ডারে আমার স্টুডেন্টরাই মেইনলি হচ্ছে হ্যান্ডস অন কাজ শেখে। আর সাথে হচ্ছে আমি চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট এইসিসি এর একজন এডবেস প্রফেশনালস নামে একটা টিউশন প্রোভাইডারের ডিরেক্টর এবং কো-ফাউন্ডার হিসেবে আছি। এই হচ্ছে আমার গল্প। তো মাশাআল্লাহ ভাইয়া, এই এতটুকু সময় বিশাল একটা প্রোফাইলিং গ্যাদার করা গিয়েছে আমাদের ফাইন্যান্সের। আপনারা যারা আমাদের সিনিয়র ভাইয়া রয়েছেন, তারা অনেকেই ভালো ভালো জায়গায় আছেন, আমাদের জন্য ইন্সপাইরেশন এগুলো। আশা করি আমাদেরকে এরকম পথ দেখাবেন ইনশাআল্লাহ। তো ভাইয়া, আমাদের আজকের মূল আলোচ্য যে বিষয় বা আমাদের আলোচনার যে কেন্দ্রবিন্দু, তারা হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষার্থীরা, যারা এবার এখনো পরীক্ষা দিতে পারেনি। সেই এপ্রিলে ওদের পরীক্ষা হওয়ার কথা ছিল, ওরা এখনো সে পরীক্ষা দিতে পারেনি। একটা অনিশ্চয়তা, মারাত্মক অনিশ্চয়তার মধ্যে দিয়ে ওরা যাচ্ছে, এবং আদৌ কবে পরীক্ষা হবে সে ব্যাপারে মন্ত্রণালয় পর্যন্ত কোনো ডিরেকশন দিতে পারেনি। তো এই পর্যায়ে একটা কথা, মানে এখন সবার মধ্যে একটা প্রচলিত যে স্যার শিক্ষা আগে না জীবন আগে, এই ধরনের একটা কথা সবাই বলছে। তো এই ব্যাপারটাতে ভাইয়া আপনি যদি একটু কিছু অ্যাড করতেন বা বলতেন আপনার অভিমত, বা এই দুইয়ের মধ্যে কিভাবে ওরা ভারসাম্য করতে পারে। ধন্যবাদ রবি। আমি আবারও রোডিং বাংলাদেশকে একটু ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরকম একটা মোমেন্টে, এরকম একটা
মানে যেটা নিয়ে আসলে সবাই খুবই আমরা কি বলবো দুশ্চিন্তায় আছি। তো এরকম একটা বার্নিং ইস্যুস নিয়ে মানে এই আলোচনা অনুষ্ঠানটা আয়োজন করার জন্য প্রথমে এখন একটা কোশ্চেন চলে আসে, আমাদের জীবিকা অথবা আমাদের পড়াশোনা এটা আগে না আমাদের জীবন আগে? তো এই কোশ্চেনটা আসলে সবার জন্য। তো এখন এমন হয়ে গেছে, প্রথম প্রথম যেহেতু আমরা সবাই ভেবেছি যে জীবন তো সবার আগে, এর উপরে তো আর কিছু থাকতে পারে না, জীবন যদি না থাকে তাহলে জীবিকারও কোনো মানে কোশ্চেন আসে না বা কিছুই আসে না। তো এরকম করে বেশ কয়েক মাস কিন্তু কেটে গেল। এখানে আসলে কেউই বলতে পারছে না যে এই সিচুয়েশন থেকে উত্তরণটা অ্যাকচুয়ালি কোন ডেটে গিয়ে হবে, কিভাবে হবে। সবাই আমরা আশা করে আসি যে এই সিচুয়েশনটা ভালো হয়ে যাবে এবং সবকিছু আবার নর্মাল যেভাবে চলছিল সেভাবে চলবে। কিন্তু এখানে সবচেয়ে বড় ভিকটিম আমি বলবো সবার মধ্যে হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা হয়েছে, কারণ তাদের ঠিক যখন পরীক্ষা সামনে ঠিক ওই সময়টাতেই হচ্ছে কি এরকম একটা সিচুয়েশন চলে আসলো। তো সেদিক থেকে যদি আমি চিন্তা করে বলি, প্রথমে যুক্তিযুক্ত কথা হলো আমরাও যখন শিক্ষা জীবনে ছিলাম তখন বিভিন্ন কারণে আমাদের শিক্ষা জীবন থেকে, তোমাদের কথা জানি না, আমাদের 1 বছর কেটে গিয়েছিল, চলে গিয়েছিল। কিভাবে চলে গিয়েছিল? সেশন জটের মতো একটা জিনিস ছিল, কিন্তু সেটা নিয়ে তো আমরা তো মরে যাইনি, আমরা তো কিন্তু এখন জীবিকা ভালোই করছি, রাইট? তার মানে জীবন থেকে, শিক্ষা জীবন থেকে 6 মাস 1 বছর চলে গেলে আসলে যে লাইফ আমাদের তো অনেক বড়। আল্লাহ না করুক যদি নর্মাল আমরা আমাদের দেশের যে অ্যাভারেজ যেটাকে বলি আমরা লাইফ এক্সপেক্টেন্সি, সেটাও যদি হয় 72 বছর, সেখানে 6 মাস থেকে 1 বছর যদি চলে যায় আসলে জীবনের তেমন কোনো ক্ষতি হয় না, কারণ আমাদের সবার জীবন থেকে কোনো না কোনো ভাবে এটা চলে গিয়েছে। সো এইচএসসি শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের প্রতি এই কথাই বলবো, আমাদের কিন্তু শিক্ষা জীবন থেকে মাত্র কয়েকটা মাস চলে গেছে। সো এখনই এটা নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা সবাই অপেক্ষা করে আছি যে আমরা কবে একটু বেটার পজিশন, এবং আশা করি এটা বছর গড়াবে না, তার আগেই হচ্ছে সবকিছু নর্মাল পজিশনে চলে যাবে ইনশাআল্লাহ। তো সেই দিক থেকে আমি বলবো হ্যাঁ, পড়ালেখা চালিয়ে যেতে হবে পড়ালেখার মতো করে, কিন্তু পরীক্ষা যে একটু পিছিয়ে যাচ্ছে এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা হচ্ছে আমার অভিভাবকদের প্রতি হচ্ছে মানে আমার অনুরোধ থাকবে, বা শিক্ষার্থীদের প্রতিও আমার অনুরোধ থাকবে। তার মানে আমরা বলতে পারি যে জীবন ও শিক্ষা সমান তালে চালিয়ে যাওয়া, তাই তো ভাইয়া? পরীক্ষাটা একটু পিছিয়ে যাচ্ছে, শুধু পরীক্ষাটা একটু পিছিয়ে যাচ্ছে, শুধু পরীক্ষাটা একটু পিছিয়ে গিয়েছে। আমি একটু কথা প্রসঙ্গে এই কথা বলি, শুধু এই পরীক্ষা না, আমরা যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আমি পড়াইছি আমাদের পরীক্ষাগুলো কিন্তু পিছিয়ে গেছে। আমার ছোট ভাই হচ্ছে ডক্টর, সেও নটর ডেমিয়ান। সো আমার ছোট ভাইয়েরও ও হচ্ছে ইংল্যান্ডের যে এমআরসিপি পরীক্ষা দিবে সেটাও ইংল্যান্ড কর্তৃপক্ষ, ওদের ওখানে করোনা ভাইরাসের কারণে বন্ধ, সেই পরীক্ষা দিতে পারছে না। তো সবারই শিক্ষা জীবনের আসলে কোনো না কোনো ভাবে হচ্ছে, শুধু এইচএসসি পরীক্ষার্থী না, সবারই কিন্তু শিক্ষা সবাই সাফার হচ্ছে। আশা করি সবাই শোনাচ্ছে কথা। জি ভাই, এখন শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, তো তোমার কাছে আমার এখন একটা একটু জাস্ট আমি একটু তোমার কাছে যাচ্ছি, তুমি যেহেতু শিক্ষক হিসাবে আছো, হ্যাঁ, তো এই ব্যাপারে মানে মনস্তাত্ত্বিক ভাবে এখন কাছে থেকে সময়টা তো তোমার, আমি জানি তোমার কাছে অনেকে কনসার্ন দেখানো যে স্যার কবে পরীক্ষা হবে বা আমাদের এখন কি করা উচিত, এবং মানসিক ভাবে অনেকে একটা অস্থিরতার মধ্যে আছে, একটা টেনশনের মধ্যে আছে। তো তুমি কি মনে করো যে এই অবস্থা ওরা মানসিক ভাবে জিনিসটাকে কিভাবে তাদের হ্যান্ডেল করা উচিত? আচ্ছা ভাইয়া, খুব সুন্দর একটা প্রশ্ন ভাইয়া। এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমরা সবাই, ইনফ্যাক্ট সবাই, আমরা আবাল বৃদ্ধ বনিতা সবাই মেন্টালি একটা ডিপ্রেশন আমাদের কাজ করে আর কি। কারণ আমরা কেউই এরকম টানা বাসার মধ্যে থাকা, লকডাউনে থাকা, কোয়ারেন্টাইন, এই শব্দগুলোর সাথে আসলে পরিচিত ছিলাম না। তো স্বাভাবিকভাবেই আমাদের সবার মধ্যে একটা মেন্টাল ডিপ্রেশন কাজ করে। তো এইচএসসি পরীক্ষার্থী যেহেতু অনেক বড় একটা পরীক্ষা ছিল, ওরা টানা 2টা বছর প্রস্তুতি নিয়েছে, ওদের জাস্ট পরীক্ষার কয়েকদিন আগে সবকিছু বন্ধ হয়ে গেল। তো স্বাভাবিকভাবেই এটা ওদের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল। তো তারপরে যেহেতু এখন প্রকৃতির সাথে তো আসলে কারো হাত নেই, তো আমাদেরকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে প্রকৃতির এই যে ঘটনাগুলো বা প্রাকৃতিক যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর সাথে মানিয়ে নেওয়া। তো এখন আমার ছাত্রছাত্রীরা অনেকেই নক দিয়েছে, অনেকেই জিজ্ঞেস করছে যে স্যার হতাশ হয়ে গিয়েছি বা একদমই পড়তে ভালো লাগছে না, আগের যে প্রস্তুতিটা ছিল সেই প্রস্তুতিটা তো এখন আর নেই, মনে হচ্ছে স্যার পরীক্ষা নিলে ফেলই করব। আমার খুব ভালো প্রিপারেশন ছিল গত
2 বছরে বেস্ট প্রিপারেশন ছিল, বাট সেই প্রিপারেশনটা মনে হচ্ছে আমার একদমই শেষ হয়ে গিয়েছে। এই ধরনের কথাবার্তা ওদের থেকে শুনেছি। তো এই পরিস্থিতিতে বেসিক্যালি সবার যেটা করা উচিত, সবচেয়ে ভালো কথা বা সবচেয়ে কি পয়েন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করা, বা যা যা করলে আমার মনটা ভালো থাকে সেরকম কাজগুলো একটু করার চেষ্টা করা। হ্যাঁ, যেহেতু একটা আনসার্টিন পজিশনে চলে গিয়েছে এক্সাম, সো এক্সামের জন্য যে পড়াশোনা, সেই পড়াশোনাটা আগের মতো হবে না, সেটাই স্বাভাবিক। বাট আমরা যেহেতু এখন করোনার ক্ষেত্রে একটা ওয়ার্ড চলে আসছে যে নিউ নর্মাল, তো এই নতুন স্বাভাবিক পরিস্থিতির সাথে আমাদের সবার একটু ভাইয়া খাপ খাইয়ে নেওয়া লাগবে। খাপ খাইয়ে নেওয়ার জন্য কি করা যায়, যে আমি যে শুধুমাত্র আমার পাঠ্য বইয়ের পড়াশোনায় করবো তা কিন্তু না। এই করোনাতে কিন্তু বিশেষ করে ফেসবুক ব্রাউজিং করতে গিয়ে দেখেছি অনেকের থেকে অনেক নতুন নতুন জিনিস বের হয়ে আসছে। কেউ সুন্দর সুন্দর ছবি আঁকতেছে, কেউ তার নিজের কবিতা আবৃত্তি করে সেটা আপলোড করতেছে, কেউ ভালো গান গাইতেছে, এবং অনেকে দেখছি রান্না বান্নাও করতেছে। খুব ভালো, আমি ছেলেদেরকেও দেখেছি যে তারা রান্না বান্নার দিকে গিয়েছে। বাট এটা কিন্তু ভাইয়া দেখেন, তোমাকে একটু থামাই, আমি নিজেও হচ্ছে ইউটিউব দেখে 2টা আইটেম রান্না শিখে এই কোভিড-19 আমি নিজেও রান্না শিখে ফেলেছি। তো বেসিক্যালি এটা আসলেই ভালো বলেছো যে আমাদের ক্রিয়েটিভ সাইড গুলো দেখানোর তো সবসময় সময় পেতাম না, এখন ওই সময়টা ভাইয়া। জি ভাই, এই যে সুন্দর একটা পয়েন্ট বলেছেন। তো এই যে এভাবে আমরা কিন্তু আসলে নতুন নতুন অনেক জিনিস শিখতে পারি, যেগুলা এতদিন আমাদের সময়ের কারণে হয়ে ওঠে না। সেই হিসাবে কিন্তু এখন আমাদের হাতে অনেকটাই সময়। সো নতুন নতুন যে ব্যাপারগুলো হচ্ছে কি, নতুন নতুন জিনিসগুলা শেখার একটা আগ্রহ সৃষ্টি হওয়া। অনেকেই করছে, অনেকেই মানিয়ে নিয়েছে ইতিমধ্যে। দেন হচ্ছে গিয়ে ফ্যামিলিকে টাইম দেওয়ার একটা ব্যাপারটা দেখা গেছে। যান্ত্রিক জীবনে কিন্তু আমরা অনেকটাই ফ্যামিলি থেকে বিচ্যুত হয়ে গেছি। হ্যাঁ, সকালবেলা বের হচ্ছে, পরিবারের যে প্রধান আছে রাত্রেবেলা আসতে, রাত্রেবেলা আসলে দেখতেছে বাচ্চা ঘুমায় গেছে বা সামথিং লাইক, দেখাই হচ্ছে না কারোর সাথে কারো, বা অ্যাটলিস্ট পরিবারের সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারটাও অনেক সময় হয়ে ওঠে না। বাট এই করোনাকালীন সময় কিন্তু পারিবারিক যে বন্ধনটা, সেই বন্ধনটা কিন্তু অনেকটাই স্ট্রং করার একটা জায়গার সুযোগ সৃষ্টি হয়েছে। তো এই পরিবারের লোকদেরকে সময় দেওয়ার মাধ্যমে কিন্তু তারা তাদের মেন্টাল প্রেশারটাকে অনেকটাই রিমুভ করতে পারে। এবং সর্বোপরি নতুন নতুন জিনিস শেখার আগ্রহ, শুধুমাত্র পাঠ্য বইয়ের পাতায় মুখ বুজে না থেকে নতুন নতুন কিছু জিনিস যদি তারা শিখতে পারে, তাহলে মনে হয় এই সময়টা তাদের ভালোই কাজে লাগবে এবং তাদের মনটাও প্রফুল্ল থাকবে খুব। আচ্ছা, আমি খুবই ধন্যবাদ। কাজ হচ্ছে গিয়ে এই সময়টাতে টেনশন মাথায় নিয়ে, এক্সামের টেনশন কবে হবে সেই টেনশন মাথায় নিয়ে তারা আসলে অস্থির একটা সময় যদি তারা আসলে তোমার গাইডলাইন ফলো করে যে একটু ডিফোকাস থাকা, যে আমি এই টেনশন থেকে একটু নিজেকে ফোকাসটা অন্যদিকে সরিয়ে নেই, তাহলে মনে হয় আমার কাছে মনে তার জন্য এক ধরনের আমি বলবো যে তার এই অস্থিরতাটাও দূর হয়ে যাবে, এক ধরনের নতুন এনার্জি পাবে সে সব কাজ করার জন্য, ক্রিয়েটিভিটি সাথে করার জন্য। খুবই সুন্দর উদ্যোগ। এটার একটা সম্পূরক আমার কাছে আমার মাথায় আসে, আমি একটু তোমাকে জিজ্ঞেস করবো ভেবেছিলাম। এই সময়টাতে বাবা মার বা অভিভাবক যারা আছে তারাও নিজেরাও তো একটু টেন্স, কিন্তু বাচ্চাদেরকে মনস্তাত্ত্বিক ভাবে কিভাবে আসলে ইয়ে করতে পারে, সাপোর্ট করতে পারে এই সময়টা? আচ্ছা, দেখা গিয়েছে যে আমি কিছু ছাত্র ছাত্রীরা যেটা বলেছে আমাকে, মানে ওদের জাস্ট নিজেদের এক্সপিরিয়েন্স গুলো আমি একটু বলছি, ওরা যেগুলো শেয়ার করেছে। ওরা অনেকেই বলতেছে যে স্যার আগের মতোই আব্বা আমরা ট্রিট করতেছে, মানে লাইক আমার পরীক্ষা কবে আমি জানি না, বাট তারপরে তারা বলতেছে যে সারাদিনই বই নিয়ে বসে থাকা বা অন্য কিছু না করা। তো শ্রদ্ধেয় অভিভাবকদেরকে আমি একটু বলতে চাই, যদি কেউ এখানে শুনে থাকেন, যে যেহেতু ওদের এখন আসলে একটা আনসার্টেন সিচুয়েশন, ওদের পরীক্ষা কবে ওরা জানে না, কারণ পরীক্ষা কবে হবে সেটা জেনে পড়া আর পরীক্ষা কবে হবে সেটা জানি না সেটা ভেবে পড়া, দুইটা পড়ার মধ্যে কিন্তু আসলে পার্থক্য আছে। যেহেতু ভাই আপনি জানেন আমরাও কিন্তু স্টুডেন্ট লাইফ পার করে আসছি, যে আমরা কিন্তু পরীক্ষা যখন ডেট পড়ে তখন কিন্তু অটোমেটিক্যালি একটা বেশি সিরিয়াসনেস কাজ করে, সিরিয়াসনেসটা ঠিক ওই পয়েন্ট থেকে খুব বেশি করে শুরু হয়ে যায়। রাইট ভাইয়া। তো এই জন্য শ্রদ্ধেয় অভিভাবকদের যে দায়িত্বটা, আমি বলবো আমি অনেক ছোট তাদের থেকে, তারপরও আমি বলবো যদি সম্ভব হয় আর কি, যে এই সময়টাতে তাদের সন্তান কি করতে চাচ্ছে বা কোন দিকটা তার ভালো লাগার জায়গা, সেই জায়গাটাতে একটু তাদের লক্ষ্য দেওয়া উচিত, তাকে একটু টাইম দেওয়া উচিত। সবচেয়ে বড় কথা যে আগে যেহেতু যে টাইমটা দিতে পারতো না, এখন একটু সময় দেওয়া উচিত, তার কমফোর্ট জোন গুলা বোঝা উচিত যে কোন কোন জোন গুলাতে সে কমফোর্ট, এবং সবচেয়ে বড় কথা আর ট্যালেন্ট গুলাকে দাম দেওয়া উচিত। তার ট্যালেন্ট গুলাকে যদি, মানে একটা সন্তানের ট্যালেন্টকে যদি তার মা বাবাই দাম না দেয় বা সেটাকে প্রপার মোটিভেট না করে, তাহলে কিন্তু আলটিমেটলি সেই সন্তান বা সেই ছেলে বা মেয়েটা কিন্তু ওই জায়গাতে এখন অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, তাই না? যে আমি আমার ফ্যামিলি থেকে সাপোর্ট জন্য সাপোর্ট পেতে হবে। তো
তো ভালো কিছুতে যদি প্যারেন্টসরা সাপোর্ট দেয় তাহলে কিন্তু শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে না, সেই ছেলে বা মেয়েটা কিন্তু যে কোনো জায়গাতে সে তার ট্যালেন্টটা বের করে নিয়ে আসতে পারে এবং ভালো কিছু করতে পারে। তো পরিবারের সকল সদস্যরই এই সময়টাতে যেটা করা উচিত, সবাই সবার প্রতি একটু সহমর্মী হওয়া উচিত। আর যেহেতু বাসায় একসাথে থাকতেছি, অনেক সময় দেখা যায় যে আমাদের মেন্টাল কন্ডিশন ভালো থাকে না, যে কারণে বলবো সবাই সবার প্রতি একটা সহনশীল মনোভাব রাখা উচিত। তো প্যারেন্টসদের উচিত বা অভিভাবকদের তাদের সন্তানদের সাথে এই মুহূর্তে একটু টাইম দিয়ে তাদের মনের কথাগুলো জানা এবং তাদের ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া, তাহলে মনে হয় ব্যাপারগুলো খুব ভালো হয় আর রবির অনেক ফ্যান দেখা যাচ্ছে, তোমার অনেক মানে দেখা যাচ্ছে সবাই তোমাকে খুব রিড করছে, শুনে দেখে খুবই ভালো লাগছে যে টিচারদের মানে টিচাররা যখন জনপ্রিয় হয় এটা আসলে পয়সা দিয়ে, ওই ফিলিংটা পয়সা দিয়ে কেনা যায় না। তো এটা 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 একটা খুব ভালো ফিলিংস। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমাদের অনেকগুলো কোশ্চেনও চলে আসছে, আমরা একটা একটা করে সেটা হচ্ছে ইয়ে করবো। আর তোমার যে দিক নির্দেশনা সেটার সাথে আমিও একটু অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে মানে স্টুডেন্টদের যেমন হচ্ছে তাদের প্যারেন্টসদের দেখা উচিত। আমি মনে করি হচ্ছে কি এখানে আমি তুমি যেটা বললো যে ট্যালেন্টটাকে নার্চার করা উচিত, এটা আমি বলতে পারি আমরা যখন রিক্রুট করি কর্পোরেটে তখন কিন্তু আমরা শুধুমাত্র ছেলেমেয়ের পড়াশোনার রেজাল্ট দেখি না, আমরা যদি তার কোনো স্পেশাল কোনো ট্যালেন্ট থাকে এবং সেটাকেও আমরা হচ্ছে কনসিডারেশনে নেই। কেন কেন কনসিডারেশন নিই, তার একটা রিজন আছে। কারণ হচ্ছে একটা অর্গানাইজেশন যখন চালানো হয় তার কিন্তু মানে তার সাবজেক্ট ওরিয়েন্টেড ইয়ের বাইরেও অনেক ধরনের সফট স্কিল দরকার হয়, এবং যারা সাধারণত অন্যান্য দিকেও একটু ট্যালেন্টেড তারা কোনো না কোনো ভাবে অর্গানাইজেশনকে ভ্যালু অ্যাড করতেই পারে। সো সেই জিনিসটা কিন্তু ফেলার জিনিস না। সো সেই জিনিসটা আমি অভিভাবকদের বলবো যেন একটু সিরিয়াসলি নেয়। আর আরেকটা জিনিস আমার মাথায় এসছে যে শিক্ষার্থীদেরও একটা দায়িত্ব আছে, যেমন তুমি যেমন বলেছো তারা কি করতে পারে আর কি, আমি ওইটাই একটু আলোকপাত করছি। আপনার সেই আলোকপাতটা হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের এই সময় যেটা হয়, অভিভাবক হিসেবে আমি নিজেও একজন অভিভাবক হিসেবে যেটা আমি মনে করি, একটু যারা বড় বাচ্চা তাদের এখন যারা ইন্টারমিডিয়েট পড়ছে, যারা আমাদের টার্গেট, ভাই একটু ইন্টারাপ্ট করি, একজন কমেন্ট করছে যে বাসায় থাকতে থাকতে জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। রাইট রাইট। সো হ্যাঁ তো সেটাই মানে মানে এরকম কিন্তু তুমি আরো পাবে। আসলে সবার ফিলিংসটা মোরাললেস এরকমই কিন্তু, যারা কারণ ওরা তো অনেক ইয়াং, সবসময় কলেজে আসতো, ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াতো। সো তারা যে এখন হঠাৎ করে বাসায় বন্দি হয়ে যাওয়াতে তাদের আসলে মনটা ভালো লাগার এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো সেটাই হচ্ছে, তোমার অনেক ফ্যান দেখা যাচ্ছে এমনিতেও, যে একটার পর একটা তোমার ব্যাপারে ইয়ে আসলো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের প্যারেন্টসদের অনেকের কিন্তু জব চলে গেছে, অনেকের কিন্তু স্যালারি হাফ হয়ে গেছে, অনেকের কিন্তু সামনে জব থাকবে কিনা সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো এই সিচুয়েশনে যেমন প্যারেন্টসদেরও মন কিন্তু খুব একটা ভালো নেই। তো দেখা যায় যে বাসার যারা একটু অ্যাডাল্ট ছেলে মেয়ে যারা এইচএসসি পড়ছে তাদেরও একটা দায়িত্ববোধ আছে যে তারা যেন বাসার এই যে অর্থনৈতিক অবস্থাটা সম্পর্কে একটু খোঁজ খবর নিজেরাও রাখে। কারণ বাবা মা সাধারণত আমাদের দেশে ছেলে মেয়েদের সাথে এইসব জিনিস আলাপ করতে চায় না। সো প্রোঅ্যাক্টিভ হয়ে, কারণ হচ্ছে আমাদের সোসাইটি বা আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম যে ছেলে মেয়েদের কাছে আমরা আমাদের দুঃখ কষ্ট লুকিয়ে রাখি, কখনো বলতে চাই না, রাইট? তো ছেলেমেয়েরা যেন একটু উদ্যোগী হয়ে নিজেরাও একটু বাবা মার সাথে আলাপ করে যে কি অবস্থা, এবং সেই অনুযায়ী যেন তাদের এক ধরনের দায়িত্ববোধ তৈরি হয় যে তারা যেন এমন কোনো ডিমান্ড না করে যে ডিমান্ডটা হয়তো বাবা মার পক্ষে এই মুহূর্তে পূরণ করা সম্ভব হবে না। সেটা অনেক কিছুই হতে পারে, যে এমনও হতে পারে যে আমি টিচারের কাছে প্রাইভেট পড়তে পারলাম না, বা এটা হয়তো বাবা মার এখন হয়তো আগের সেই অবস্থা নাই, আবার অনেক কিছুই হতে পারে, রাইট? তো সেই জিনিসটা যেন তারা একটু দায়িত্ববোধের পরিচয় দেয়, এবং বাবা মার মন খারাপ সেই জিনিসটা যেন বা টেনশন সেই জিনিসটা তারাও যেন একটু বুঝেন, দায়িত্ববোধ নিয়ে পড়াশোনা বেশি করে যাতে বাবা মার উপরে বার্ডেন না হয় তারা। এটা হচ্ছে আমার 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 একটা ইয়ে থাকবে, মানে ছাত্রছাত্রীদের প্রতি আমার একটা অ্যাডভাইস থাকবে, এটা হচ্ছে জিনিস। তো যেহেতু এক্সাম চলেই আসছে, আমরা আজকের যে যাতে তারা বুঝে আর কি বুঝতে পারে সেটা, হ্যাঁ আমি আমাদের আজকে আলাপ করতে বললো যে রোরিং বাংলাদেশ থেকে যে আমরা যেন উচ্চশিক্ষা এবং এইচএসসি পরীক্ষার্থী মানে এইচএসসি এক্সাম দুইটা জিনিস নিয়ে একটু আলোকপাত করি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে জিজ্ঞেস করবো, যেহেতু তুমি এইচএসসির একজন টিচার, এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য ওদের এখন কি করা উচিত তোমার মনে হয়?
এইচএসসির ব্যাপারে সর্বশেষ যে আপডেট আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ম্যাডাম যেটা বলেছেন, যে অ্যাকচুয়ালি ওনারাও চাচ্ছেন না যে এই করোনার যে মহামারীর সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনটা যদি পুরোপুরি না কেটে যায়, তারা স্টুডেন্টদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে চাচ্ছেন না। তো যে কারণে তারা চাচ্ছেন যাতে করোনার মহামারীটা পুরোপুরি কমপ্লিট বা শেষ হয়ে গেলে তারপরে তারা হয়তোবা স্টুডেন্টদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে পারেন। বাট এটা হয়তোবা সেপ্টেম্বরও হতে পারে, অক্টোবরও হতে পারে, নভেম্বরও হতে পারে, এখনো আনসার্টেন, তারাও কনফার্ম না, অ্যাকচুয়ালি আমরা কেউই কনফার্ম না। তো যেহেতু একটা অনিশ্চিত সময়, বাট তারপরেও তো পড়াশোনা, যেটা ভাইয়া বললেন আপনি, পড়াশোনার জীবন এট এ টাইমে চালাতে হবে আমাদের। তো পড়াশোনাও জীবন যেহেতু এট এ টাইমে চালাতে হবে, তাই পড়াশোনা তো আসলে একদমই বন্ধ করে রাখা যাবে না। তো ওরা এখন যেটা করতে পারে যে এইচএসসি প্রস্তুতিটা অল্প অল্প করে হলো যাতে প্রতিদিন একটু পড়ার মধ্যে থাকে, ওদের যতটুকু পড়া দরকার ততটুকু পড়বে, বেশি না পড়লেও এখন চলবে, মানে অত এফোর্ট দিয়ে পড়তে হবে তা না, কিন্তু পড়ার অভ্যাসটা রাখতে হবে। একদমই যে একদিন আমি পড়লাম না বা এক সপ্তাহ পরে আমি বই নিয়ে বসলাম বা বইটি একদম আমি সেলফে তুলে রেখে দিয়েছি, এরকম কাজটা করা যাবে না। কারণ কি, আমাদের ব্রেনকে আমরা যেভাবে চালাবো ব্রেন কিন্তু সেভাবেই চলবে। যখন ব্রেন দেখবে যে আমার মালিক বা যাই বলি যে আমাকে ইউটিলাইজ করতেছে না বা আমি ব্রেন কাজ করতেছে না পড়ার দিকে, তো অনেকদিন যেহেতু যদি ব্রেনে পড়া না ঢুকে, তখন কিন্তু একটা গ্যাপের পরে যদি আমি পড়াশোনা শুরু করি তখন কিন্তু দেখা যাবে যে আর পড়াশোনাতে মন বসতেছে না। তো যেই কারণে রেগুলার কিছু না কিছু পড়ার অভ্যাস থাকতে হবে। যদি সে পত্রিকাও পড়ে, পত্রিকার যদি লেখাপড়া পাতাটাও যদি সে পড়ে, তাহলে কিন্তু সে অনেকটা এগিয়ে থাকবে বা জানতে পারবে। আর আরেকটা জিনিস কি ভাই আমি এখানে অ্যাড করবো, যে এইচএসসি আর ভার্সিটির প্রিপারেশনের ব্যাপারটা আমি একটু বলি, তারপর আমি আপনার থেকে একটু জানতে চাইবো এই ব্যাপারটা নিয়ে। যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কজ এটা একটা কোশ্চেন চলেই আসছে, তুমি দেখতে স্ক্রিনে এরকম একটা কোশ্চেন চলে আসছে যে স্যার ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে যদি অ্যাডমিশন নিয়ে একজন একটু কথা বলেছে, ইফতিকার কবির। হ্যাঁ, তো হি ইজ অলসো নরডেমিয়ান। আচ্ছা, তো প্রশ্নটা যেটা হচ্ছে গিয়ে, আমাদের অনেক স্টুডেন্টের একটা ভুল ধারণা থাকে যে এইচএসসি এবং অ্যাডমিশনের প্রস্তুতি মনে হয় সম্পূর্ণই আলাদা, আমার অ্যাডমিশনের জন্য হয়তো স্পেশাল কিছু করতে হবে, তা না হলে হয়তো আমি চান্স পাবো না। এই ধারণাটা মোটেই ঠিক নয়, কারণ 70 থেকে 80% সিলেবাস অ্যাডমিশনের কভার করে হচ্ছে এইচএসসি সিলেবাস। আর 70 থেকে 80% সিলেবাস কিন্তু একটা স্টুডেন্টের জন্য, বা 70 থেকে 80% কোয়েশ্চেন যদি এইচএসসি সিলেবাস থেকে আসে, চান্স পাওয়ার জন্য কিন্তু অনেক সময় যথেষ্ট হয়ে যায় ভার্সিটির ক্ষেত্রে। সো কোনোভাবেই এইচএসসি সিলেবাসকে হেলাফেলা করা যাবে না। তো যেটা আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বা গত কয়েক বছরে স্টুডেন্ট পড়িয়ে যেটা বুঝতে পেরেছি, বা নিজেও যেহেতু এই লাইনে পরীক্ষা দিয়েছি, যে যেটা করা উচিত স্টুডেন্টদেরকে, অ্যাডমিশনে যে যে কোয়েশ্চেন গুলো আসছে প্রিভিয়াস ইয়ারের, সেই কোয়েশ্চেন গুলো ওদের একবার একটু দেখা উচিত। দেখার পরে ওরা সিলেবাস গুলা দেখবে, ওরা কি করবে, সিলেবাসটা দেখবে যে এইচএসসি এবং অ্যাডমিশনের সাথে কি কি জিনিসের মিল রয়েছে, সেই সকল জিনিসগুলা ওরা আগে পড়বে যেগুলো ওদের এইচএসসির সাথে মিল রয়েছে। তাহলে কি হবে, ওরা কিন্তু এরকম ভাবার কারণ নেই যে এইচএসসির প্রস্তুতি বাদ দিয়ে ওরা অ্যাডমিশনের জন্য পড়বে। যদি ওরা এই কাজটা করতে পারে যে যে টপিকগুলো এইচএসসির সাথে মিল রয়েছে, সেই টপিকগুলো ভার্সিটি অ্যাডমিশনের জন্য ওরা পড়ে ফেলে এখনই খুবই ভালো করে, তাহলে কিন্তু দেখা যাবে যে ভাইয়া সেম প্রস্তুতিতে ওরা কলেজ এবং ভার্সিটি দুইটাই কভার হয়ে যাচ্ছে। তো এ ব্যাপারে ভাই একটু আপনার থেকে একটু জানতে চাইবো যে ওরা আরো কিভাবে ব্যাপারটাকে আরো ইফেক্টিভ করতে পারে, যেহেতু আপনিও শিক্ষার লাইনে আছেন বা শিক্ষকতা পেশাতে আছেন। শিক্ষার লাইনে শিক্ষকতা পেশা বাদ দিলেও আমি তো নিজেও ঢাকা ভার্সিটিতে মানে কলেজে এইচএসসি পাস করে তারপরে হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিয়েছি। সো আমি আমার অভিজ্ঞতাটাই বলি, সেটা হচ্ছে এইচএসসি তে আমরা যদি অ্যাকচুয়ালি সিলেবাসটা তুমি যেটা অলরেডি বলেছো, ওই যে আমি আমার এক্সপেরিয়েন্স বলে আমার অ্যাডমিশন টেস্টে প্রায় ওই 70-80% কোশ্চেন কিন্তু আমার এইচএসসি সিলেবাসে কভার করে গিয়েছে। এবং আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি ঢাকা ভার্সিটির জন্য যখন নিয়েছিলাম, আমি কিন্তু এইচএসসি পরীক্ষা দিয়ে আবার এইচএসসির বইগুলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রিডিং পড়ে গিয়েছি, মানে একটা মার্কার হাতে নিয়ে বা একটা হাইলাইটার হাতে নিয়ে আমি কিন্তু ওই এইচএসসির বইগুলো আবার পড়েছি। কেন পড়েছি? কারণ হচ্ছে আমার কিন্তু বেসিকটা কিন্তু মানে গাইড বই তো আসলে বেসিক্স দেয় না, বেসিক দেয় কিন্তু টেক্সট বুক, তাই না? তো আমার বেসিকটা স্ট্রং করার জন্য আমাকে কিন্তু ওই টেক্সট বুক আবার পড়তে হয়েছে। আমি এইচএসসি পাস করার পরে আবার সেম বই কিন্তু রিডিং পড়েছি, রাইট? তো কেন পড়েছি? কারণ ওটা আমার বেসিক কাজ।
আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে তার মানে এইচএসসি জন্যই যদি একটু আগে অনেক সময় হয় কি নোট পড়ে বা কতগুলা ম্যাথস প্র্যাকটিস করে, সেটা তো করবেই পরীক্ষায় ভালো করার জন্য। এখন যদি টেক্সট বুক একটু লাইন বাই লাইন পড়ে, সেটা একই সাথে এইচএসসি তেও কাজে লাগবে, আবার অ্যাডমিশন টেস্টেও লাগবে। সো আমি অ্যাডভাইস করবো টেক্সট বুক যেন একটু লাইন বাই লাইন করে পড়ে। সো এটা হচ্ছে নাম্বার 1। তার মানে দুইটা কাজেই লাগবে। আর যে বাকি যেমন ইংলিশে অনেক ভোক্যাব টুক্যাব আসে যেগুলো অ্যাকচুয়ালি এইচএসসি তে আসে না, ছোটখাটো জিনিস, রাইট? ইংলিশের ভোক্যাব, গ্রামার, হ্যাঁ হ্যাঁ রাইট, এই টাইপের জিনিসগুলো হচ্ছে কি, বা অ্যাকাউন্টিং এর জন্য এমসিকিউ, আমরা যেহেতু দুইজনই বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট, সো আমি ওই পার্সপেক্টিভ থেকেই বলছি। সো সেই জিনিসগুলো কিন্তু ওই এইচএসসি পরীক্ষার পরে খুব বেশি জিনিস না, ওগুলো অল্প একটু প্র্যাকটিস করলে হবে। সো বেশিরভাগ পরীক্ষার প্রস্তুতি এইচএসসি টেক্সট বুক পড়লেই কিন্তু কভার হয়ে যাবে। আমি বলবো যে এই সময়টা তাহলে ওইভাবেই ইউটিলাইজ করুক, তাহলে দুইটা কাজেই কাজ হয়ে গেল, দুইটা কাজই হয়ে গেল একসাথে। তাহলে ওরা যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে খুব একটা সময় নাও পাওয়া যেতে পারে পরবর্তীতে ওদের ভার্সিটি প্রস্তুতির জন্য, তাই এখন থেকে যদি ওরা এইচএসসি এবং ভার্সিটির জন্য একই সাথে পড়ে রাখে তাহলে ওরা অনেকটাই এগিয়ে থাকে, এগিয়ে যাবে টেক্সট বুকটা যদি পড়ে ভালো করে। And not only that, বেসিকটা স্ট্রং হলে পরে যখন ওরা আরো হায়ার স্টাডিজ করবে, সেই সব প্রফেশনাল কোয়ালিফিকেশন বা এসব, তখনও কিন্তু ওই বেসিকটা তার অনেক হেল্পফুল হবে যদি টেক্সট বুক পড়ে আসে। খুব সুন্দর করে বলেছেন ভাইয়া, আশা করি সকল ছাত্রছাত্রীদের এই পরামর্শগুলো কাজে লাগবে। তো ভাইয়া, এখন যে অবস্থাটা, যে যোগাযোগ বন্ধ বলবো না, সরাসরি যোগাযোগটা অনেকটাই কমে গিয়েছে, আমাদের ফিজিক্যালি দেখা হচ্ছে না, যেহেতু অনেকে যারা অফিস করতেছেন আপনারাও কিন্তু দেখা যাচ্ছে যে বাসায় বসে অনেকে অফিস করতেছেন, ওয়ার্কিং ফ্রম হোম। আর স্টুডেন্টদের তো একদমই অফ, তাও কিছু অফিস আদালত খুলেছে, বা স্টুডেন্টদের একদমই অফ, ওরা অনলাইনে কিছু ক্লাসের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানগুলো। তো ওরা ফ্রেন্ডদের সাথে একদমই যোগাযোগ বন্ধ, বা ফিজিক্যালি দেখা সাক্ষাৎ হচ্ছে না। তো এই মোমেন্টে ভাইয়া যে বন্ধুদের সাথে আচরণ বা বিহেভিয়ার বা যোগাযোগটা কিরকম হওয়া উচিত স্টুডেন্টদের, সেই ব্যাপারে যদি একটু বলতেন। আসলে আমার ফিজিক্যালি এটা যদি আমি আমার এজ গ্রুপ, ওদের এজ গ্রুপ অনেক ছোট, বাট আমাদেরও তো কিছু বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমরা রেগুলার অফিসের পরে বা এমনিতে মিট আপ করতাম আগে, তাই না? এখন প্যান্ডেমিকে সেটা বন্ধ হয়ে গেছে। তো সবারই এরকম যাদের সাথে আমরা আসলে সময় কাটাতাম আগে, কলিগস হোক মানে ফ্রেন্ডস হোক, যাই হোক, সেটা ফিজিক্যাল বন্ধ হয়ে যাওয়াতে আসলে সবাই আমরা এক ধরনের বলবো যে সোশ্যাল গ্যাদারিং থেকে এক ধরনের ডিট্যাচড আছে, এবং সেটাতে একটা ইম্প্যাক্ট তো ডেফিনেটলি আছে, এবং সেটা নেগেটিভ ইম্প্যাক্টই বলবো। বিকজ আমরা মানুষ মাত্রই হচ্ছে গিয়ে যেটাকে বলে সামাজিক জীব। তো সামাজিক জীবদের আসলে সামাজিকতার মধ্যে না থাকলে, সামাজিকতার মধ্যে না থাকলে সেটা ইয়ং হোক ওল্ড হোক সবাই কিন্তু আমরা সাফার করি। এবং যারা ইয়াং তারা তো বাবা মার সাথে এতটা হয়তো ফ্রি না, এবং তাদের সময়ও অনেক বেশি থাকে, তো তারা কিন্তু তাদের সমবয়সীদের সাথেই থাকতে বেশি কমফোর্টেবল ফিল করে। তো অবশ্যই তারা এখনো ইন্টারনেটে কানেক্টেড আছে বন্ধু বান্ধবের সাথে, কিন্তু ইন্টারনেটে যেভাবে কানেক্টেড আছে এই জিনিসটাকে আরেকটু উপভোগ্য কিভাবে করা যায় সেইটা নিয়ে একটু চিন্তা করা, যে খালি একটু ফোনে কথা বললাম বা মোবাইলে আমি চ্যাট করছি ফ্রেন্ডদের সাথে, সেই জিনিসটা থেকে বাইরে এসে মানে অনলাইন আড্ডা টাইপের কিছু দিতে পারি। জুম, আমরা যেমন হচ্ছে অফিসের মিটিং গুলো করি, সেই স্টাইলে তারা হচ্ছে এক ধরনের একটা মানে জুম স্টাইলে একটা মানে ভার্চুয়াল আড্ডা ওরা দিতে পারে, সেটা করতে পারে এরকম। তারপরে হচ্ছে গিয়ে আরো এরকম কিছু আমার মনে হয় হচ্ছে যে খালি ফোনে কথা বলা চ্যাট করা, এটার বাইরে থেকে একটু ক্রিয়েটিভ সাইড এবং একটু এক্সপ্লোর করে দেখা, ইন্টারাকশনটা ভার্চুয়ালি থাক, বাট একটু মজাটা আরো কিভাবে বাড়ানো যায়, কিভাবে জিনিসটা আরেকটু মানে ফিলটা হয় যে না আমরা খালি টাইম ওয়েস্ট করছি না, মজাও পাচ্ছি, মানে আমরা জাস্ট ফোনেই কথা বলছি না, একটু মজাও পাচ্ছি। তো এরকম কিছু কম্পিটিশন টাইপও করতে পারে। যেমন আমি একটা আইডিয়া বলি, যে প্রতিদিন নতুন কিছু শেখার কথা তুমি বলেছো, যে তুমি একটা কিছু শিখছো, সেটা শিখে যখন ফ্রেন্ডের সাথে শেয়ার করো দেখাতে আমাদের ভালো লাগে না? তো আমি হচ্ছে গিয়ে মানে শিখে সেটা ভিডিও করলাম যে আমি এভাবে জিনিসটা করছি, সেটা ফ্রেন্ডদের সাথে মানে শেয়ার করলাম। তার মানে কি জিনিসটার মধ্যে এক ধরনের ক্রিয়েটিভ আইডিয়াটাও চলে আসলো। এটা হচ্ছে আমার আইডিয়া। তারপরও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমার মনে হয় মাঝে মাঝে একটু যদি তারা মেনটেন করতে পারে, একটু দেখা সাক্ষাৎ করলেও খুব একটা যে সমস্যা আমি সেটা মনে করি না, যদি তারা ওই হেলথ জিনিসটা হচ্ছে মাস্ক পরে বা স্যানিটাইজার ইউজ করে, স্বাস্থ্যবিধিগুলো মেনে
মোটামুটি মেনে করে যদি একটু, যেহেতু অফিস আদালত সবই মোটামুটি চলছে স্বাস্থ্যবিধি মেনে, তো ওরাও যদি, যেহেতু তারা এখন অ্যাডাল্ট, তাদের মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি ডেফিনেটলি আছে, তারা যদি করে ভালোই হবে। তোমার কি মনে হয় এই ব্যাপারে, কিভাবে কি করতে? জি ভাই, আমার ক্ষেত্রেও আপনি যে পয়েন্টগুলো বলেছেন সেই পয়েন্টগুলো একদমই ঠিকঠাক মনে হয়েছে। এছাড়াও এখন যে কন্ডিশনটা, যে অনেকেরই ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, তো যেহেতু ফ্রেন্ড যার অবস্থা ভালো না, সে কিন্তু আসলে মুখ ফুটে বলতেও পারবে না তার ফ্রেন্ডের কাছে যে সে সমস্যায় আছে। যে কারণে আমার যেটা মনে হয় যে যেসব ফ্রেন্ডরা আমরা একটু, যারা একটু সলভেন্ট আছে বা মোটামুটি স্বাবলম্বী আছে বা তার পরিবার সচ্ছল আছে, তারা কিন্তু তার ওই সকল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ফ্রেন্ডদের কিন্তু একটু খোঁজ খবর নিতে পারে। কারণ যেহেতু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ফ্রেন্ডরা ওর সাথে সে এটা তো শেয়ার করে না নর্মালি, লজ্জাতে, যেহেতু এট এ টাইম করে, তো ওরা যদি চায় একটু সেই সকল বন্ধুগুলোর জন্য খোঁজ খবর নেয় যে তারা কি অবস্থায় আছে, তাদের কি কি হেল্প দরকার। কারণ ফ্রেন্ডই তো ফ্রেন্ডের হেল্পে আগে আসবে, তাই না? তো অনেকে অনেক খারাপ অবস্থায় আছে, বা এই মোমেন্টে অনেকে ফ্যামিলিতেও অনেকে করোনা আক্রান্ত, তাদের একটু খোঁজ খবর নেওয়া, কি কি লাগে ওদের জন্য, ওদের কোনো হসপিটালে ভর্তি হতে কোনো হেল্প লাগে কিনা। তো যদি আমাদের পক্ষ থেকে কিছু করার থাকে সেটা যেন আমরা করি, আমরা যাতে পিছিয়ে না যাই। কারণ এই বিপদের মুহূর্তে যদি আমরা সবাই সবার কাছে, সবাই সবার বিপদ একটু এগিয়ে আসি, তাহলে মনে হয় এটা সবচেয়ে বেস্ট হয়। তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো, কারণ হচ্ছে এই সময়ে যে সবসময় মজাই করতে হবে তা না। আমাদের ফ্রেন্ড সবার তো মানে একই অবস্থা না, কারো হচ্ছে ফ্যামিলিতে হয়তো করোনা আক্রান্ত ব্যক্তি আছেন, কারো ফাইন্যান্সিয়াল অবস্থা। সো বাকি ফ্রেন্ডরা মিলে কিভাবে ওই ফ্রেন্ডকে হেল্প করা যায় সেরকম একটা কনস্ট্রাকটিভ আলোচনাও কিন্তু ফ্রেন্ডদের, বা একটা দায়িত্ববোধ নিয়ে তাদের মানে একত্রে কাজ করা, সেটাও কিন্তু তাদের জন্য আমি বলবো দুই দিক থেকেই উপকারী। একদিক থেকে হচ্ছে তারা ফ্রেন্ডশিপের একটা দায়িত্ববোধ পালন করছে, অন্যদিকে কিন্তু এইসব কনস্ট্রাকটিভ কাজ তাদের মধ্যে এক ধরনের সেন্স অফ রেসপন্সিবিলিটি গ্রো করাচ্ছে, যেটা তাদের ভবিষ্যতে কিন্তু একটা, আমি বলবো যে, আমি বলি সবসময়, দে বিকাম এ ম্যান ফ্রম এ বয়। একটা ছেলে থেকে একটা পুরুষ হিসাবে নিজেদেরকে কিন্তু মানে উত্তরণের একটা কিন্তু প্র্যাকটিস এটা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, বেশ আগে একজন, হ্যাঁ, ফাইরুজ জাকারিয়া নামে একজন কোশ্চেন করেছিল, একটা কোশ্চেনটা যে কিভাবে সহজে পড়া মনে রাখতে পারি, কি কি টেকনিক মেনে পড়া মনে রাখা যায়। আপনি একটু বলেন, তারপর আমি বলছি। আচ্ছা, এখন এটা তো আসলে সবসময় আমি মনে করি রিফ্লেক্টিভ লার্নিং। আমরা লার্নিং এর অনেকগুলো থিওরি আছে। একটা থিওরি হচ্ছে কেউ মুখস্থ করে, একটা থিওরি হচ্ছে কি কেউ হ্যান্ডস অন, তার কিছুই মনে থাকে না, সে কাজ করলে তখন তার কিছু মনে পড়ে। আমি যদি এইচএসসি স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, রিফ্লেক্টিভ লার্নিংটা হচ্ছে আমি যখন একটা জিনিস পড়বো সেটা আমি চারদিকে তাকাই, ওই পড়াটার সাথে রিয়েল লাইফের কোথায় হচ্ছে গিয়ে মিলটা পাচ্ছি, আমি সেটার সাথে যদি রিলেট করতে পারি, আমি যদি মেক সেন্স করতে পারি যে এই পড়াটা দিয়ে আমি রিয়েল লাইফের রিফ্লেকশন এখানে দেখতে পাচ্ছি, তখন কিন্তু জিনিসটা মাথার মধ্যে গেঁথে যায়। এটা আমি সবসময় করতাম। কিভাবে? কারণ হচ্ছে পড়াটা পড়ে জাস্ট আমি যদি মুখস্থ করি আমার মাথায় বেশিক্ষণ থাকবে না, বাট এটা কি বলতে চাচ্ছে, এটার অবজেক্টিভ কি, এবং এটা রিয়েল লাইফে কোথায় এটা দেখা যাচ্ছে, আমি যদি সেটার সাথে একটু রিলেট করি, তখন কনসেপচুয়ালাইজড হচ্ছে। সো মেমোরাইজিং আর কনসেপচুয়ালাইজেশন দুইটা ডিফারেন্ট জিনিস। কোনো কিছু যখন আমি কনসেপচুয়ালাইজেশন করব, আমি কিন্তু মানে মুখস্থ না করলেও কিছু না কিছু লিখে আসতে পারবো। সো আমার মনে হয় এই কনসেপচুয়ালাইজেশন উইথ রিয়েল লাইফ এক্সাম্পলস, সবকিছুর একটা রিয়েল লাইফ এক্সাম্পলস দিয়ে যদি আমি মনে রাখার চেষ্টা করি, তাহলে এটা মাথায় বেশি দিন ধরে রাখা যায়। তোমার কি মনে হয়? জি ভাইয়া, অ্যাকচুয়ালি এটা আমরাও ছোটবেলা থেকে বা টিচাররা বলতো যে তুমি যে জিনিসটা পড়তেছো সেই জিনিসটা যদি ভাবো, তাহলে সেই জিনিসটা তোমার বেশি মাথায় থাকবে। যে শুধুমাত্র মেমোরাইজ করে গেলা, রিডিং করে গেলা, আসলে তো এটা আসলে পড়া হইলো না, বা ওই মোমেন্টে মনে থাকতেছে, বাট লং টার্মে সেটা আমার মাথায় কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না। বা আরেকটা যেটা হয় যে আমরা অনেকেই জাস্ট পরীক্ষার জন্য পড়তেছি, জাস্ট পরীক্ষার খাতায় গিয়ে সেগুলো ফেলে দিয়ে আসতেছি, শেষ। এরপরে সেই নলেজটা আমার থাকতেছে না। বাট শিক্ষার তো মেইন এইম তো এটা না, মেইন গোল তো এটা না, যেন আমি, হ্যাঁ, সবকিছু হয়তো আমার ব্রেনে থাকবে না, বাট জিসটা যেন থাকে, অ্যাটলিস্ট আমার এটা যেন থাকে, যাতে করে আমি এমন ভাবে পড়বো যে পড়াটা যাতে আমার লং টার্মেও কোনো কাজে দেয়। সো আর এই লেভেলে যেটা হয়, এইচএসসি লেভেলে যেটা হয়, এরকম অনেক পড়া আছে যেগুলো একটু মেমোরাইজিং, মানে অ্যাকচুয়ালি মেমোরাইজ করতে হয়। লাইক ভাই আমাদের ফাইন্যান্সের অনেক ফর্মুলা, ওদের লেভেলে তো আসলে ফর্মুলা ডেসক্রিপশন বা মানে কিভাবে ডিরাইভ হয়েছে সেই ব্যাপারগুলো নাই। ডিরেক্টলি ফর্মুলা লেখাই, বলি যে মেমোরাইজ করো, দেন ইমপ্লিমেশনটা দেখাই দিই, আচ্ছা এই ফর্মুলাটাকে আমি এই জায়গাতে ইমপ্লাই করতে পারি।
তো এই 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 জায়গাতে দেখা যাচ্ছে ওদের ফর্মুলা পুরোপুরি মুখস্থ করা লাগতেছে। তো এই ক্ষেত্রে আমি যেটা আমার লাইফে ফলো করছি, যদি ম্যাথের ফর্মুলা হইতো, বারবার বারবার সেই ফর্মুলাটা লিখছি, বারবার ম্যাথ করার জন্য বা একই টাইপের ম্যাথ করার জন্য সেই ফর্মুলাটা লিখছি, অটোমেটিক্যালি মাথায় থাকতো। আর যদি কোনো পড়া মনে না থাকতো, সেক্ষেত্রে যেটা করতাম, ওই পড়াটা আমি বারবার রিডিং করতাম, দেখতাম যে এক সময় ওই রিডিংটাই আমার কানের মধ্যে বাজতেছে। আলটিমেটলি দেখা যেত খুব ভালোই মনে থাকতো। তারপরও বলবো এই মেমোরাইজিং এর বিষয়টা আসলে একটা রিলেটিভ বিষয়, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম স্ট্র্যাটেজি ফলো করে তার মতো করে সে মনে রাখে আর কি। তারপরও যেহেতু আপনি ভাই আপনার ব্যাপারগুলো শেয়ার করলেন, আমি আমারটা শেয়ার করলাম, হয়তো অনেকের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। আশা করবো যারা দেখছে তাদের একটু হলে উপকার হবে। হ্যাঁ, মানে লং টার্মে হচ্ছে যদি একটু রিলেট করে পরে রিয়েল লাইফের সাথে, তাহলে হচ্ছে এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স হচ্ছে এটা সবসময় মনে থাকে। এই যে তোমার অনেক স্টুডেন্টই কমেন্ট করছে তাদের পড়তে স্যার পড়তে ইচ্ছা করে, এটা খুব স্বাভাবিক, এই ধরনের ফিলিং হয়। আলসেমি লাগে, সাজেশন দেওয়ার কথা অনেকে অনেকভাবে এগিয়ে যাচ্ছে। আমার এখানে একটা কথা আছে, পড়তে ইচ্ছা না করলে বইটা বন্ধ করে রেখে প্রোডাক্টিভ অন্য কিছু করো। সবকিছু যে পড়াশোনা ব্যাপারটা এরকম না। তোমার যদি রান্না শিখতে ইচ্ছা করে রান্না শিখো, তোমার যদি একটা সফটওয়্যার বানাতে ইচ্ছা করে সফটওয়্যার বানানো শেখো, তোমার যদি একটা কোডিং ল্যাঙ্গুয়েজ শিখতে ইচ্ছা করে কোডিং ল্যাঙ্গুয়েজ শেখো, তোমার যদি ওইসব কিছু বলতে না গান করতে ইচ্ছা করে গান করো, কারণ তারপর প্রোডাক্টিভ কিছু করো। হ্যাঁ, প্রোডাক্টিভ কিছু করো। প্রোডাক্টিভ কিছু করতে কেন হবে? কারণ কি আমরা টানা পড়লে কারোরই ভালো লাগে না। সবসময় বলে হচ্ছে গিয়ে ডাইভার্সিফাইড জিনিস যখন করবা তখন প্রত্যেকটা জিনিসই এনজয়েবল হয়। খালি একই টাইপের জিনিস সারাদিন কেউ যদি করে, দু একজন এক্সেপশনাল লোক সব জায়গায় থাকে, তারা সারাদিন পড়াশোনা করে, বাট আমরা নর্মাল হিউম্যান বিংরা কিন্তু সেটার বাইরে। সো আমাদের কিন্তু অনেক টাইপের জিনিস করতে পারি, শুধু বসে না থাকি, শুধু ফেসবুকে সময় না কাটিয়ে প্রোডাক্টিভ কিছু করা। পড়তেই হবে এমন কোনো কথা নেই, প্রোডাক্টিভ কিছু করার কথা নেই। সো পড়তে ভালো না লাগলে বই বন্ধ করে জোর করে পড়ার দরকার নেই, আর একটা কিছু করো যেটা অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ। দরকার নেই, অন্য কিছু করো প্রোডাক্টিভ। আচ্ছা ভাইয়া, আমাদের এইচএসসির যে সিলেবাস বা পাঠ্যক্রম, এই ব্যাপারে আপনার মতামত কি? এটা কি অনেক বেশি হয়ে গেছে ওদের জন্য, বা আমরা হয়তো বা ব্যাপারটা চেঞ্জ করতে পারবো না, বাট আমাদের একটু মতামতটা স্টুডেন্টরা জানতে চায়। আমরা যদি ওদের পক্ষ নিয়ে একটু কথা বলি, দেখা যায় যে অনেক সময় ওরা একটু রিল্যাক্স ফিল করে যে না, স্যারেরা আমাদের দিকে আছে। আপনার কি মনে হয় যে এইচএসসি যে সিলেবাস বা এই 2 বছর বললো, অ্যাকচুয়ালি ওরা 1.5 বছরের মতো সময় পায়, এই পাঠ্যক্রমটা কি ওদের জন্য একদম পারফেক্ট আছে, বা ওরা এটার সাথে অ্যাডজাস্ট করতে পারে কিভাবে? আচ্ছা, আমি যেটা মনে করি আমাদের দেশের এসএসসি এবং এইচএসসি সিলেবাসের মধ্যে একটা ব্যাপক, পার্টিকুলার সায়েন্সে যারা পড়ে, এসএসসি থেকে এইচএসসি এর সিলেবাসটা এত বিশাল হয়ে যায়, তখন আসলে ডিফারেন্সটা অনেক বেশি হয়। এবং পার্টিকুলারলি আমিও নরডেমে পড়েছি, তুমিও দেখেছো আমাদের সায়েন্সের যে বন্ধুরা ছিল, তারা আসলে প্রেশারের মধ্যে সারাক্ষণই ল্যাব, মেকআপ, প্র্যাকটিক্যাল, অনেক প্রেশার। অনেক কিছুটা হয়তো বা টেকনিক্যাল সমস্যা হয়েছে, আমরা একটু যারা ভিউয়ার্স আছে, এই তো ধন্যবাদ, ইন্টারনেটে একটু সমস্যা হয়েছিল, ইটস ওকে ভাই, ঠিক হয়ে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা যারা কমার্সের স্টুডেন্ট ছিল তাদের জন্য যে সিলেবাসটা আমার কাছে মনে হয়, আমি গ্লোবাল, যেহেতু আমি একজন চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টের শিক্ষক, সো আমার কাছে কিন্তু যারা এইচএসসি পড়ে আসে এবং এ লেভেলস করে আসে, দুই ধরনের স্টুডেন্টই আসে অনেকে।
আবার যারা গ্রাজুয়েশন শেষ করে আসে তারাও আসে, কর্পোরেট স্টুডেন্টও আসে। সো আমি মনে করি বাংলাদেশের যে কমার্সের সিলেবাস সেটা ডেপথ কম কিন্তু উইথ বেশি মানে অনেক টাইপের সাবজেক্ট পড়ানো হয়, অনেক টাইপের, যেমন ফাইন্যান্স পড়ানো হয়, অ্যাকাউন্টিং পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, ইংলিশ পড়ানো হয়, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স। হ্যাঁ, আর ওয়্যারাস যেটা আমি এ লেভেলসে দেখি, এ লেভেলসে কিন্তু ওরা 2টা থেকে 3টা সাবজেক্ট নেয়, ওগুলোর মধ্যে আবার ডেপথে ঢোকে। যেমন এক ম্যাথস যদি নেয় সেটারই 4টা পেপার করে, বা একটা ইকোনমিক্স যদি নেয় সেটার 6টা পেপার করে, বা একটা হচ্ছে অ্যাকাউন্টিং যদি নেয় সেটার 2টা-3টা পেপার করে। ঠিক আছে, সো ওদের সিলেবাসে দেখেছি হচ্ছে সাবজেক্ট কম কিন্তু সাবজেক্টের ডেপথে বেশি ঢোকে, একদম অনার্স লেভেলের জিনিসপত্র হচ্ছে কি এইচএসসি লেভেলে পড়ে ফেলে ওরা। ওয়্যারাস এইচএসসি তে কি হচ্ছে, সাবজেক্ট অনেক বেশি, তো সাবজেক্ট অনেক বেশি থাকার কারণে মানুষের অ্যাকচুয়ালি মনে হয় যে হ্যাঁ আমি একদিকে বাংলা পড়ছি, একদিকে ইংলিশ পড়ছি, একদিকে অ্যাকাউন্টিং পড়ছি, একদিকে ফাইন্যান্স পড়ছি, একদিকে স্ট্যাট পড়ছি, মানে এত অল্প সময়ের মধ্যে এতগুলো সাবজেক্ট নিয়ে আমার কাছে মনে হয় এখানে সাবজেক্টের ব্যাপারে একটা, আমার কাছে মনে হয় অলরেডি শিক্ষা মন্ত্রণালয়, আমি শুনেছি এই ব্যাপারে একটা অলরেডি ডিসিশন নিয়েছে, তারা পুরো এইচএসসি জিনিসটাকে কমিয়ে আনবে, সাবজেক্ট সংখ্যা কমিয়ে আনতে পারে কিনা। সো এইটা আমার কাছে মনে হয় এক ধরনের ভ্যালিড একটা কনসার্ন, যেটা আসলে শিক্ষা মন্ত্রণালয়ও বুঝতে পেরেছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে। সো এটা যেমন একটা জিনিস, তবে আমি মনে করি শিক্ষাক্রমের চেঞ্জ আনার একটা দরকার আছে। কেন আমি বলি, যেমন মার্কেটিং যদি বলি বা ফাইন্যান্স যদি বলি, এখন কিন্তু টেকনোলজি খুব একটা বড় রোল প্লে করে। হ্যাঁ, এখন যদি কেউ মার্কেটিং পড়ে, আমি জানি না এখন কি মার্কেটিং পড়ানো হয় এমনি কলেজ লেভেলে? আছে কলেজ লেভেলে, তাহলে অপশনাল হিসেবে সেখানে তাহলে আমি মনে করি ডিজিটাল মার্কেটিংটা ঢোকানো উচিত। কারণ এখন প্রচুর পরিমাণ, যেহেতু প্যান্ডেমিকের পরে সবাই অনলাইনে সেল করবে, সো ডিজিটাল মার্কেটিংটা এখন একটা বড় মানে টেকনিক্যাল বিষয় হয়ে গেছে, এবং যেটা না জানলেই না, রাইট? তা আমি মনে করি এই যে টেক বেসড জিনিসগুলো নিয়ে আসো। আবার যখন তুমি ফিনান্সের কথাই বলো, ফিনান্সের জন্য কিন্তু এক্সেল জিনিসটা ফিনান্সের পার্ট করে নেওয়া উচিত, কারণ যখন হায়ার লেভেলে ওরা কাজ করতে যাবে তখন কিন্তু মাইক্রোসফট এক্সেল দিয়ে প্রচুর অ্যানালাইসিস করতে হয়, এবং আমার মনে হয় প্রচুর করতে হয়। এই যে ফাইন্যান্সিয়াল মডেলিং বা এই টাইপের জিনিসগুলো যদি ইন্টারমিডিয়েট লেভেলেই অ্যাজ এ পার্ট অফ মানে সিলেবাস করে ফেলে, তাহলে এটা তাদের হায়ার স্টাডিজ এবং জব লাইফে খুব কাজে লাগবে। সো কিছু জায়গায় হচ্ছে, হ্যাঁ, সো কিছু জায়গায় হচ্ছে আমার মনে হয় টেকনোলজিটাকে, যে সব সাবজেক্টই এখন টেকনোলজি কোনো না কোনো ভাবে কিন্তু রিলেটেড, সেটা মার্কেটিং হোক, সেটা ফিনান্স হোক, সো ওই টেকনোলজি জিনিসটা আমার মনে হয় সাবজেক্টের মধ্যে নিয়ে আসা উচিত। তোমার কি মনে হয়? জি ভাইয়া, ঠিকই বলেছেন, যে যেহেতু আমরা এই অ্যাটলিস্ট করোনাতে বা এই মহামারীতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের জায়গায় সব জায়গাতেই টেকনোলজি দখল করে নিচ্ছে, এবং যেভাবে অনেক লোক জব হারাচ্ছে, ঠিক সিমিলারলি এই টেকনোলজিক্যাল সাইটে যারা স্ট্রং তাদের হচ্ছে, তারা জব পেয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা জায়গাতে বা ইন্টারমিডিয়েট লেভেলে, যেটা এক্সেল এর কথা বললেন, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, ওদের আইসিটি নামে একটা সাবজেক্ট আছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, বিশেষ করে বিজনেস স্টুডেন্টদেরকে আইসিটি তে যা যা পড়ানো হয় আমি কম জানি, বাট তারপরও বলবো যে ওদের এই জিনিসগুলো না থাকলেও হতো, রাদার ওদেরকে যদি থিওরিটিক্যাল পার্টটা কমিয়ে দিয়ে প্র্যাকটিক্যালি বেসিক এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই ব্যাপারগুলো যদি ওদেরকে এখন থেকে একটু ভালো করে শিখিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু ওরা যখন ভার্সিটিতে ভর্তি হবে এই ব্যাপারগুলোতে খুব একটা ঝামেলায় পড়তো না। লাইক ভাই, আমি আমার কথাই বলি, আমি যখন 2012 সালে প্রথম ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভর্তি হই, আমি ল্যাবে গিয়ে ফার্স্ট ওই দিন কম্পিউটারের মাউস ধরেছি, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আমি জানতাম না। তার মানে বুঝেন ভাই অবস্থাটা কি। হ্যাঁ, রাইট। তুমি তারপরে হচ্ছে সাদেক স্যারের যখন হচ্ছে কেস করছো তখন তোমার খবর হয়ে যাওয়ার কথা। খবর হয়ে যায় রিয়েলি ভাই, আমি অনেক স্ট্রাগল করেছি এইসব ব্যাপারগুলোতে, অনেক স্ট্রাগল করেছি। একদম শুরুর দিকে নর্মাল যে জিনিসগুলো, সেই জিনিসগুলো পারতাম না। কপি পেস্টও আমার শিখে নেওয়া লাগছে, যে এভাবে কপি করে এভাবে পেস্ট করা লাগে। তো সেই আমি আমার যে এক্সপিরিয়েন্সটা, ওর এক্সপিরিয়েন্স বলবো, সেই এক্সপিরিয়েন্স গুলো যাতে আমার স্টুডেন্টদের না হয়, যে কারণে কারিকুলামে না থাকা সত্ত্বেও আমি প্রত্যেকটা ক্লাসে বা মাঝে মাঝে ওদেরকে বলার চেষ্টা করি যে তোমরা এগুলা একটু নিজ দায়িত্বে হলেও শিখে নাও, কারণ এগুলা শিখলে পরবর্তী সময় তোমার অবশ্যই কাজে লাগবে, এবং সেটা এই সময়টাই হচ্ছে ওদের উপযুক্ত একটা সময়। রাইট। আমি যেহেতু ইংল্যান্ডে পড়াশোনা করেছি, আমি সম্পূর্ণভাবে তোমাকে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। ইংল্যান্ডে কিন্তু স্কুল লেভেলেই ওদেরকে পাওয়ার পয়েন্ট প্রজেক্ট দেয়, যে তোমরা একটা প্রজেক্ট করে এনে প্রেজেন্টেশন করো। মানে যে আমি একটা সিলেবাসের টপিক পড়াচ্ছি, সেই টপিক নিয়ে তুমি গুগলে রিসার্চ করবা, করে তুমি যেটা বুঝেছো
সেটা দিয়ে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে ক্লাসে তুমি পরের দিন এসে বলবে। এটা কিন্তু স্কুল লেভেলে হয়। সো স্কুল লেভেলে কিন্তু তাহলে তারা আমাদের দেশে ইন্টারমিডিয়েট লেভেলের বাচ্চাদের থেকে পার্টিকুলারলি কম্পিউটার রিলেটেড যে ইউজ অফ কম্পিউটার সেটাতে এগিয়ে যাচ্ছে। সো সেই জিনিসগুলোতে তো আমরা এই একবিংশ শতাব্দীতে আসলে আমাদের দেশকে পিছিয়ে রাখতে পারি না। সো আমাদের মনে হয় আমাদের এইচএসসি সিলেবাসে এই জিনিসগুলো এখন অ্যাড্রেস করার সময় এসছে। শুধুমাত্র যারা আইসিটি সাবজেক্ট নিবে তারাই শিখবে, ব্যাপারটা এরকম হওয়া উচিত না। এটা সবার জন্য করা উচিত আমি মনে করি। আইসিটিটা এখন ভাইয়া এইচএসসি লেভেলে সবার জন্য কম্পালসরি করছে, কিন্তু ওই প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট করে নাই এখনো, তবে চেষ্টা চলছে। মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় এই ব্যাপারগুলোতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আশা করি আমরা আমাদের আজকের এই ডিসকাশনের ইনশাআল্লাহ ফিউচারে প্রতিফলন করবে। হয়তোবা রানিং ব্যাচগুলো পাচ্ছে না, 2-3 বছর পরের ব্যাচগুলো হয়তোবা তারা এই লেভেল থেকে জিনিসগুলো জানবে। ভাই আপনার জন্য মনে একটা কোয়েশ্চেন। ইসমাইল হোসেন ফারদিন বলছে, স্যার আমি ইংল্যান্ডে যেতে চাচ্ছিলাম এইচএসসির পর, আমার স্বপ্ন ছিল, করোনা সব পিছিয়ে দিল। আচ্ছা ফারদিন, তোমার জন্য ভাইয়ার পরামর্শ আছে, আমরা আগাই আমাদের পরবর্তী টপিকে। তো আমরা এখন এইচএসসি নিয়ে ভাইয়ার কথাবার্তা বললাম, আশা করি মনে হয় মোটামুটি স্টুডেন্টদের জন্য এনাফ। তো তারপরেও ওরা যেহেতু আলহামদুলিল্লাহ একসময় পৃথিবী ভালো হবে, আমরা আশাবাদী। এইচএসসি পরীক্ষাও হবে। তো এইচএসসি পরীক্ষার পরেই যেটা আসে যে হায়ার স্টাডিজ এর একটা ব্যাপার, এবং সেই সাথে চাকরির বাজার। তো আমরা এখন মোটামুটি একটু, ভাইয়া যেহেতু হায়ার স্টাডিতে বাইরেও পড়াশোনা করে আসছেন এবং মোটামুটি ব্যাপারগুলোতে একটু আইডিয়া আছে, আমরা একটু আপনার থেকে হায়ার স্টাডিজ এর ব্যাপারে একটু বেশি জানার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল যেটা একটু জানতে চাচ্ছি যে এই যে করোনা মহামারী, তো বিশেষ করে যারা এখন ফিউচারে ভার্সিটিতে ভর্তি হবে বা বাইরে যেতে চাচ্ছে, তাদের ওরা অনেকেই ভাবতেছে যে জব মার্কেট মনে একদমই শেষ হয়ে গেল, বা আমাদের জন্য বা কিছুই মনে হয় করার নাই। তো ওরা ইন ফিউচারে বা মহামারী পরবর্তী সময়টাতে ওদের পড়াশোনাটাকে কোন দিকে নিতে পারে, বা ওদের ফিউচারে জব মার্কেটের কিরকম প্রসপেক্ট বা কি স্ট্র্যাটেজি ওরা নিতে পারে অ্যাকচুয়ালি এই ফিউচার স্টাডিজ এর জন্য? আচ্ছা, আমি যদি এইচএসসি স্টুডেন্ট বলো, এইচএসসি তে তো হচ্ছে 3 ধরনের আমাদের এখন স্ট্রিম আছে, সায়েন্স, কমার্স এন্ড আর্টস, এবং প্রত্যেকটা স্ট্রিমের জন্য আসলে স্ট্র্যাটেজিটা এবং প্রসপেক্ট দুইটাই ডিফারেন্ট। সো যে কারণে আমি একটু আলাদা আলাদা করে যদি বলি, আগে যদি আমি সায়েন্সের স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করি, মানে সায়েন্সের স্টুডেন্টদের আমি কয়েকটা ইন্ডাস্ট্রি যারা সায়েন্সে পড়ে তাদের জন্য আমি বলতে পারি যে সামনে ভালো হবে। চোখ বন্ধ করে কিন্তু মেডিকেল প্রফেশনটা আগের থেকে একটু বেটার অফ হবে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি। যেমন এই মহামারীর কারণেই সরকার কিন্তু প্রচুর পরিমাণে সরকারি ডাক্তার নিয়োগ দিয়েছে, এবং এটা প্রায় 2000 দিল, তারপরে আরো দিচ্ছে। সো এরকম, তার মানে কি সরকার বুঝতে পেরেছে যে স্বাস্থ্য খাতে আসলে ইনভেস্ট করা দরকার, এবং সেখানে ডাক্তার এবং অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার সবকিছু স্বাস্থ্য খাতে অনেক বাড়বে। তার মানে সরকারি চাকরির অপরচুনিটি এই সেক্টরে বাড়বে। শুধু তাই না, আমরা কিন্তু আগে অত স্বাস্থ্য সচেতন ছিলাম না। এখন কিন্তু হচ্ছে কি আমরা বুঝে গেছি যে আমাদের আসলে যতই যা করি লাইফটা সবার আগে। সো যে কারণে মানুষের কিন্তু এক ধরনের স্বাস্থ্য সচেতনতা বাড়বে, এবং তার মানে হচ্ছে সেটার একটা ইনডাইরেক্ট ইফেক্ট দিয়ে মেডিকেল সেক্টরের প্রসপেক্টে পড়বে। সো যারা ডাক্তারি পড়ার জন্য আগে থেকে আগ্রহী ছিল তাদের জন্য এটা আসলে খুব একটা খারাপ সময় যাবে না, সামনে আশা করা যায়। আচ্ছা, এরপরে আসি যারা মানে ডাক্তারি না পড়ে যারা অন্য সায়েন্সের স্টুডেন্ট আছে। এই যে আমাদের দেশে কেন এখন প্যান্ডেমিক যে হচ্ছে, এখন ভ্যাকসিন নিয়ে কিন্তু সবাই উঠে পড়ে লেগেছে, এবং শুধু এইটার ভ্যাকসিন না, সামনে কিন্তু আরো এই টাইপের অনেক রোগ আসতে পারে। সো এই সেক্টরে গ্লোবাল এক ধরনের ইনভেস্টমেন্ট হবে যে ভ্যাকসিন, ওষুধ বা এরকম জিন টেকনোলজি নিয়ে কাজ করা, যাতে এই টাইপের জিনিসের সাথে ডিল করে যায়। সো তার মানে যারা হচ্ছে গিয়ে টেকনোলজিতে পড়ার ইচ্ছা আছে, বা যাদের হচ্ছে এই টাইপের রিসার্চ ওরিয়েন্টেড কাজে পড়ার ইচ্ছা আছে, সেটা বাংলাদেশে না হলেও বিদেশে এক ধরনের এটার একটা ডিমান্ড তৈরি হবে, সেটা বল। এরপরে আসি হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং এর দিকে পড়তে চায়। সো ইঞ্জিনিয়ারিং এর দিকে চিন্তা করলে আমি মনে করি হচ্ছে সায়েন্সের পার্টিকুলারলি ডেটা সায়েন্স ইজ গোয়িং টু বি এ ভেরি বিগ এরিয়া। সো বেসিক্যালি যারা ডেটা সায়েন্সে পড়তে, সায়েন্সের স্টুডেন্ট যারা ডেটা সায়েন্সে পড়তে চায়, তারা যদি অন্য সাবজেক্ট এটাকে টার্গেট করতে পারে, কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, এটা সব কোম্পানির কাজে লাগবে, ইভেন গভর্নমেন্টের কাজে লাগবে। ইভেন বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু এই যে কোভিড-19 এর ডেটা কালেক্ট করছে সব জায়গায়, সেই ডেটাগুলো নিয়ে তারা হচ্ছে একটা প্রসেস এবং এক ট্রেড বা একটা প্যাটার্ন
গ্যাপটা আইডেন্টিফাই করার চেষ্টা করছে। তো এই কাজগুলো এবং অর্গানাইজেশন অ্যাকচুয়ালি দে উইল বি নিডিং স্কিলড পিপল, রাইট? ডেটা সায়েন্স তারা টার্গেট করতে পারে। তারপর আইওটি বলে একটা জিনিস আছে, ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে। আইওটি হচ্ছে কি ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস মানে হচ্ছে এখন সব মেশিনই কিন্তু সফটওয়্যারের সাথে কানেক্ট করে। যেমন তুমি স্মার্ট হোমের কথা বলছি, আমরা স্মার্ট কারের কথা বলছি, তার মানে মেশিন হচ্ছে এখন আমি সে ইনটুইটিভলি হচ্ছে আমাদের সফটওয়্যারের সাথে কানেক্টেড থাকবে। আমি অফিসে গিয়ে বাসা লাইট অফ করে দিতে পারবো, রাইট? সো এই টাইপের। তারপর আছে রোবোটিক্স। সো এই জিনিসগুলো তার মানে আইওটি নিয়ে পড়াশোনা করতে পারে, ইন্টারনেট অফ থিংস। সো এই জায়গাগুলোতে আমি মনে করি যে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা যদি ওইসব সাবজেক্টের দিকে টার্গেট করে পড়াশোনা করে তাদের জন্য ক্যারিয়ারটা ফিউচারে ভালো হবে। এখন আসি হচ্ছে কমার্স, যেটা আমার সাবজেক্ট, তোমার সাবজেক্ট, দুজনেই সাবজেক্ট বিজনেস স্টাডিজ। তো আমি মনে করি এইখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সামনে কিন্তু প্রচুর পরিমাণে হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স, মানে আগের মতো থিওরিটিক্যাল পড়াশোনা দিয়ে পার পেয়ে যাওয়ার আসলে জায়গা খুব কম থাকবে। তো দেখা যায় ওয়ার্ল্ড যত আগাচ্ছে তারা স্কিল খুঁজে। এখন আগে হচ্ছে ডিগ্রি বেসড হচ্ছে কি এক ধরনের রিক্রুটমেন্ট হতো, যে কে এমবিএ পাস করে আসছে, কে বিবিএ পাস করে আসছে, তারা ওইটা দেখে রিক্রুট করতো। এখন কিন্তু গ্লোবাল জিনিসটা হয়ে গেছে এরকম যে তারা হচ্ছে এখন স্কিলের দিকে বেশি তাকাবে। স্কিল মানে তার মানে স্কিলের দিকে যখন তাকাবে তার মানে যেসব পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ থাকবে তাদের ডিমান্ডটা মার্কেটে বেশি হবে। যেমন ফর এক্সাম্পল মানে আমরা যারা বলি প্রফেশনাল কোয়ালিফিকেশন গুলা, এবং আমরা যদি এখন কর্পোরেটে দেখি ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং ফিল্ডে তারা কিন্তু সবসময় প্রফেশনাল কোয়ালিফিকেশন যেমন এইসিসিএ, সিএফএ এই টাইপের ডিগ্রিগুলো এখন তারা হতে চাচ্ছে। এবং ইউনিভার্সিটি স্টুডেন্টরাও কিন্তু সেটা বুঝতে পেরে তারা ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি এগুলো করছে, অথবা তারা দেখা যায় যে ইন্ডিপেন্ডেন্টলি একদম এইচএস এর পরপরই প্রফেশনাল এডুকেশন শুরু করে দিয়েছে, রাইট? তো এটা হচ্ছে কি তোমার কমার্সের। তারপরেও হচ্ছে ইন্ডাস্ট্রির কথা যদি বলি, কোন ধরনের ইন্ডাস্ট্রি, যেমন ই কমার্সের খুব বড় হয়ে যাচ্ছে সামনে, বড় একটা ফিল্ড হবে। তারপরে হচ্ছে কি লজিস্টিক সার্ভিস, যেমন আমরা এখন ঘরে বসে সব সার্ভিস চাচ্ছি, আমার বাসায় সবকিছু পৌঁছে দিক। সো যারা লজিস্টিক সার্ভিস নিয়ে কাজ করে, যেমন দেখবা হচ্ছে পাঠাও কিন্তু বাসায় পৌঁছে দেওয়ার কাজ করছে, পেপার ফ্লাই, এরকম অনেক লজিস্টিক কোম্পানি কিন্তু আগের থেকে ভালো করছে, রাইট? তারপরে হচ্ছে এফএমসিজি বলে একটা কোম্পানি আছে, যারা হচ্ছে আমরা নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র ইউজ করি সেই সব জিনিস কিন্তু আমরা এই প্যান্ডেমিকের মধ্যেও ইউজ করেছি। চাল, ডাল, খাবার তেল থেকে শুরু করে সাবান, হ্যান্ড ওয়াশ, এগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি পারচেজ করেছি যতই প্যান্ডেমিক হোক, রাইট? তো এই ইন্ডাস্ট্রিগুলো, এই ইন্ডাস্ট্রিগুলো। সো আমার কাছে মনে হয় দুইটা দিকে কমার্সিয়াল স্টুডেন্টদের খেয়াল রাখা উচিত। যেসব পড়াশোনায় একই সাথে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ থাকে এবং রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স গেইন করার সুযোগ থাকে, সেই সব পড়াশোনা সাথে সাথে হচ্ছে গিয়ে কোন ইন্ডাস্ট্রিগুলো ভালো করবে সেই ইন্ডাস্ট্রিগুলোকে টার্গেটে রেখে নিজেকে প্রিপেয়ার করো ওইসব ইন্ডাস্ট্রির জন্য। এটা হচ্ছে না। এখন আসি আর্টসের স্টুডেন্টদের টিপিক্যাল হচ্ছে গিয়ে আমি যেটা মনে করি তাদের সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে তাদের ল, ল্যাঙ্গুয়েজ, তারপরে এই সাবজেক্ট গুলোতে তো তারা বেশি করে, এবং পার্টিকুলারলি হচ্ছে কি ইকোনমিক্সে অনেকে পছন্দ করে, রাইট? তো আমার কাছে যেটা মনে হয় আর্টসের স্টুডেন্টদের উচিত, এখন আর্টসেও কিন্তু প্রচুর পরিমাণে রিসার্চ হয় টেক বেসড। তো টেকনোলজি জিনিসটা এমন হয়ে গেছে এটা আর সায়েন্সের জিনিস না, একা সবার দরকার। তো আমার মনে হয় আর্টসেও যারা পড়তে যাচ্ছে তাদের উচিত তাদের যেমন এসপিএস এর, যেমন বিভিন্ন রিসার্চের জন্য যেসব সফটওয়্যার আর এসপিএসএস এরকম অনেক সফটওয়্যার আছে, তারা এখন থেকে যদি ওই সব সফটওয়্যারটা শিখতে পারে, তারা সোশ্যাল সায়েন্সে পড়ুক, ইকোনমিক্সে পড়ুক, লতে পড়ুক, সব জায়গায় গিয়েই কিন্তু সেই জিনিসগুলো ইউজ করতে পারবে। পার্টিকুলারলি তুমি যেটা বললা এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো কিন্তু আজকাল সবার লাগে। তো এই তো এটা হচ্ছে মোটামুটি আমার মনে হয় একটা প্রস্তুতির দিক। পার্টিকুলারলি যারা কমার্সে পড়ছে সম্পর্কে একটু আরো খোঁজ খবর নেওয়া উচিত, কিভাবে কাজ করে। তার মানে আমরা বলতে পারি যে আসলে ফিউচার খুব একটা ভয় পাওয়ার তেমন কারণ নেই, সাহস করে এগিয়ে যেতে হবে আর কি সবাই। কিন্তু ইনফরমেশন থাকতে হবে তাদের কাছে যে ফিউচার কোন দিকে যাচ্ছে। আমি কি জানো, কেন খালি ডিগ্রি নিয়ে বসে না থাকি, কারণ খালি ডিগ্রি দিয়ে চাকরি হবে না, স্কিল দিয়ে চাকরি হবে। স্কিল ডেভেলপমেন্ট করা হচ্ছে সব, স্কিল দিয়ে চাকরি হবে। আরেকটা তোমার কোশ্চেন ছিল বিদেশে পড়তে যাওয়া রিলেটেড, তাই? জি ভাইয়া। আচ্ছা, আমি যেটা হচ্ছে কি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমি যেহেতু ইংল্যান্ডে পড়াশোনা করি, আমি বলি বাইরে পড়াশোনা করার কিছু সময় আছে। যেমন আমরা চাইলে ইন্টারমিডিয়েট পাস করে তারপরে যেতে পারি
কথা কি শোনা যাচ্ছে একটু বল। হ্যাঁ, sure. আসলে কথা শোনা যাচ্ছে, রাইট? কথা কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ফিডব্যাক দেওয়ার জন্য। আচ্ছা, আমি যেটা বলছিলাম, বিদেশে পড়তে যাওয়ার অনেকগুলো টাইমে আমরা যেতে পারি। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করে বা অনার্স করে অথবা মাস্টার্স করে। বাইরে যদি অনার্স করতে কেউ যায় ইন্টারমিডিয়েট পাস করে, সে যদি স্কলারশিপ না পায়, তার কিন্তু অনেক খরচ। একটা ভালো, বাইরের সব ইউনিভার্সিটি কিন্তু ভালো না, ভালো ইউনিভার্সিটিতে পড়তে তাদের কিন্তু এসএটি পরীক্ষা দিতে হয়। মানে স্কলারশিপ নিয়ে যদি ভালো ইউনিভার্সিটিতে ঢুকতে চায় এসএটি পরীক্ষা দিতে হয়, মানে স্যাট বলি যেটাকে, রাইট? তো ওই পরীক্ষাগুলো কিন্তু যথেষ্ট টাফ। আর ওই পরীক্ষাগুলো চায় না যেসব কলেজ বা ইউনিভার্সিটি বাইরের, সেগুলো কিন্তু খুব একদম উচ্চ পর্যায়ের কলেজ বা ইউনিভার্সিটি না। সেগুলো বাংলাদেশে, সেগুলোতে পড়া আর বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া একই কথা, রাইট? এখন আসি, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ওইরকম একটা ইউনিভার্সিটি, আমি যদি ইংল্যান্ডের কথাই বলি, ইংল্যান্ডে একটা ফিজিক্যালি গিয়ে একটা মিডিওকর ইউনিভার্সিটিতে পড়তে একজনের হচ্ছে থাকা সহ টাকার মিনিমাম চলে যাবে। যেটা অস্ট্রেলিয়াতে পড়তে সেটা প্রায় 50 লাখ টাকার মতো, যেটা কানাডাতে পড়তে প্রায় 60 লাখ টাকার মতো লাগে। এখন অনেকে মনে করে আমি কিছু টাকা জোগাড় করলাম, 10 লাখ টাকা নিজে জোগাড় করলাম, বাকিটা ওখানে কাজ করে তারপরে জোগাড় করে আমি দিব। সেটা যে অসম্ভব না, সেটা সম্ভব, কিন্তু সেটাতে সমস্যা হয় যে পরিমাণ কাজ করতে হবে, সেই কাজ করতে গেলে আর পড়ালেখায় ভালো রেজাল্ট হবে না ফর শিওর। হ্যাঁ, আবার অনেকটা হচ্ছে গিয়ে কাজ কিন্তু গ্যারান্টিড না, কারণ স্টুডেন্ট ভিসায় গেলে কাজের কিন্তু আওয়ার্স একটা রেস্ট্রিকশন থাকে। সো সে চাইলেই কিন্তু, ইভেন এমপ্লয়ার যদি তাকে কাজ দিতেও চায়, বাই ল তারা কিন্তু স্টুডেন্টটাকে কাজ দিতে পারবে না, কাজ হচ্ছে সেই স্টুডেন্ট ভিসায় আছে। সো কারো যদি ফাইন্যান্সিং রিলেটেড কোনো মানে কনস্ট্রেইন থাকে, তাকে আমি কখনোই অ্যাডভাইস করব না যে তারা ইন্টারমিডিয়েটের পর প্রোভাইড করতে পারে, তাহলেই গিয়ে কাজ করে বাকিটা দিব, এই মেন্টালিটি নিয়ে হাজার হাজার স্টুডেন্ট গিয়ে আমার নিজের চোখের সামনে তাদের পড়াশোনা শেষ না করে দেশে ফিরে আসতে হয়েছে। তাদের অনেক কষ্টকর জীবন আমি নিজের চোখে দেখেছি, কারণ তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা ঠিক মতো করে যায়নি। সো এটা আমি অ্যাডভাইস করব না। যদি বাসার থেকে টিউশনটা ফুল দিতে পারে, থাকা খাওয়া হয়তো কাজ করে তুলতে পারবে, বাট অ্যাটলিস্ট মানে ইউনিভার্সিটির ফিসটা যেন ফ্যামিলি দিতে পারে, না হলে যাওয়া উচিত না। আচ্ছা, এরপরে আসি যে বিদেশে যে ইংল্যান্ডে এখন যাওয়ার কথা বলেছে ইন্টারমিডিয়েটের পরে, প্যান্ডেমিক সিচুয়েশনে ওরাও কিন্তু অনলাইনেই ক্লাস নিবে। তাহলে অনলাইনেই যদি ক্লাস নেয়, তাহলে কিন্তু বিদেশে যাওয়ার সে মানে লাভটা কি? সে বিদেশে গিয়ে আমাদের মতো একটা বাসার মধ্যে বসে অনলাইনে ক্লাস করবে, তাহলে তো সেই যে বিদেশে যাওয়ার যে রিজন, সেটাই তো হচ্ছে না, তাই না? তো তো এই মুহূর্তে আমি মনে করি না খুব একটা মানে ভালো আইডিয়া ইন্টারমিডিয়েটের পর কোনো দেশে যাওয়া। হ্যাঁ, আশা করি সবাই ইভেন নিউজ পেপারেও দেখেছে যে আমেরিকার গভর্নমেন্ট একবার ট্রাই করেছিল, যারা বিদেশি স্টুডেন্ট আছে তারা যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, তাদের ভিসা বাতিল করে দিতে চেয়েছিল এবং তাদের দেশে ফিরে পাঠিয়ে দেবে। সো এরকম যদি একটা আনসার্টেন সিচুয়েশনে এত টাকা খরচ করে এরকম জিনিসপত্র তো ফেস করার দরকার নেই মানুষের, তাই না? তাছাড়া এরকম যদি বিদেশের ইউনিভার্সিটির ডিগ্রি সে করতে যায়, লোকাল যেমন আমি যেমন এইসিসি এ পড়াই, অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি ইউকে এর সাথে হচ্ছে এইসিসি এর একটা কোলাবোরেশন আছে। এইসিসি পড়তে পড়তে অর্ধেক শেষ করে ওখানে একটা থিসিস জমা দিয়ে সে কিন্তু বাইরের ঠিক সেম অনার্স ডিগ্রিটা এখানে বসেই পেতে পারে। আর কেউ যদি বিদেশে পড়তে যেতে চায়, আমি বলবো মাস্টার্স করতে যাও, কারণ মাস্টার্স সাধারণত 1 বা 2 বছরের হয়। তো তখন মানুষের একটা ম্যাচুরিটিও বাড়ে, আন্ডারগ্রেড ডিগ্রিটাও কমপ্লিট করা থাকে। তো ওই পর্যায়ে গিয়ে হয়তো টিউশন ফিসটাও কিন্তু আন্ডারগ্রেড লেভেলের মতো এত বেশি হয় না, যেহেতু 1 বা 2 বছর, তখন ওইটা হয়তো কিছুটা সে ম্যানেজ করতে পারে। আর এমন একটা দেশে যাওয়া উচিত
সেই দেশের জন্য সে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। যেমন ইংল্যান্ডের কথাই এই স্টুডেন্টটা বলেছে, ইংল্যান্ডে কিন্তু সহজে পার্মানেন্ট রেসিডেন্টশিপ দিবে না এখন গেলে। কানাডায় বা অস্ট্রেলিয়ায় কিছুটা হলেও এখনো খোলা আছে, বাট ইংল্যান্ডে দেয় না। সো আমি এত টাকা খরচ করে বিদেশে পড়াশোনা করলাম, ওই দেশে পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেলাম না, দেশে চলে আসলাম। দেশে এসে আমার যে ফ্রেন্ডটা দেশের ইউনিভার্সিটিতে বা দেশের প্রফেশনাল এডুকেশনে পড়েছে, ওর সাথে কম্পিট করে সেম জব পেলাম, তাহলে ও তো আমার 10 ভাগের 1 ভাগ টাকা খরচ করে পড়াশোনা করেছে, আমি 10 গুণ টাকা খরচ করে তো সেম জবেই যাচ্ছি, তাহলে বিদেশে পড়ার মানেটা কি হলো? আমার আমার পয়েন্টটাকে তুমি বুঝতে পেরেছো? জি ভাইয়া ঠিকই আছে। যদি আমি ওই দেশে পার্মানেন্টলি থেকে যেতে পারি তাহলে হয়তো এত টাকা ইনভেস্ট করার একটা লজিক থাকতে পারে, কিন্তু ওইখানে পড়াশোনা করে দেশে এসে সেম জব করবো, আমার ফ্রেন্ড যেটা লোকাল পড়াশোনা করে করছে, তখন তো আমি 10 গুণ খরচ করে সেম জব পেলে তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি, আমারটা পুয়ার হবে, ওরটা বেটার হবে, তাই না? বেটার হবে। হ্যাঁ, আলটিমেটলি সে আরো ডিপ্রেশনে পড়ে যাবে। হ্যাঁ, সো এই খোঁজ নিয়ে যে আমি কি পার্মানেন্ট, আমি যে পড়াশোনা করতে যাচ্ছি ওটা শেষে কি আমার পার্মানেন্ট রেসিডেন্সিপ পাওয়ার প্রবাবিলিটি কতটুকু, সেটা খোঁজ খবর না নিয়ে যাওয়া উচিত না হুটহাট করে, জাস্ট বিদেশে যেতেই হবে সেই জন্য। ভাই অত্যন্ত সুন্দরভাবে ভাই আপনি ব্যাপারগুলোকে এক্সপ্লেইন করলেন, আশা করি সবারই ব্যাপারগুলোতে অনেক উপকার হবে। তোমার একজন ম্যান হচ্ছে কি অ্যাডমিশন টাইমে মরতে। আচ্ছা, ভালো ভালো। থ্যাংক ইউ সেতু ফর ইওর কমপ্লিমেন্ট। আচ্ছা ওকে। আচ্ছা ভাইয়া, আপনি তো মোটামুটি যেহেতু নিজে একটা ফার্ম চালাচ্ছেন, প্লাস হচ্ছে গিয়ে এসএসসি এর লাইনে টিচিং এরও একটা অভিজ্ঞতা রয়েছে, তো নরমালি আপনারা রিক্রুটও করেন, তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা নরমালি একটা ক্যান্ডিডেটের কি কি জিনিসগুলা বা মানে একাডেমিক সার্টিফিকেটের বাইরে এমন কি কি জিনিসগুলা দেখেন যে জিনিসগুলা তারা তাদের স্টুডেন্ট লাইফে বিল্ড আপ করতে পারে, এই জিনিসগুলা বলতে? সত্যি কথা, প্রাইভেট, হ্যাঁ আমি বলছি, হ্যাঁ প্রাইভেট সেক্টর কিন্তু হচ্ছে তারা রেডিমেড প্রোডাক্ট চায় সবসময়, তাদের আসলে ট্রেনিং করিয়ে মানে কাউকে ডেভেলপ করবে এই মেন্টালিটি তাদের কম থাকে, কারণ তারা চায় হচ্ছে আমি আজকে একজনকে রিক্রুট করব, তাকে দিয়ে যেন আমি 1-2 মাসের মধ্যে একটা আউটপুট পেতে পারি, ঠিক আছে, মানে কাজে লাগানো যায়। তার মানে যাদের স্কিল আছে তাদেরকে রিক্রুট করে। এখন স্কিলটা স্টুডেন্ট লাইফে কিভাবে ডেভেলপ করা যায়, একটা হচ্ছে তারা কি ধরনের পড়াশোনা চুজ করছে, সেখানে স্কিল ডেভেলপমেন্টের মানে প্রবাবিলিটি মানে সুবিধা কতটুকু আছে। যেমন কিছু কিছু ইউনিভার্সিটি আছে সেখানে তারা স্টুডেন্টদের ডিফারেন্ট মানে আমি মনে করি যে তারা হয়তো কিছুটা স্কিল ডেভেলপমেন্টে ভ্যালু অ্যাড করে, বাট যদিও খুব একটা সুযোগ হয় না। যারা কমার্সের স্টুডেন্ট আছে তাদেরকে যেমন আমি বলি প্রফেশনাল এডুকেশনে আসতে, তাহলে তারা একটা পড়ার পাশাপাশি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে কাজ করে প্যারালালি ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্কিল ডেভেলপ করতে পারে। বাট যারা ইউনিভার্সিটিতে পড়ছে তাদেরকে আমি বলবো হচ্ছে ওই লেভেলের স্কিল ডেভেলপমেন্ট হবে না, কিন্তু ডিফারেন্ট কম্পিটিশন বা ডিফারেন্ট হচ্ছে ওখানে ওই যে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি কেস কম্পিটিশন, তারপর স্টার্ট আপ কম্পিটিশন, এরকম অনেক কম্পিটিশনস হয়, সেগুলোতে যদি পার্টিসিপেট করে তখন কিছু স্কিল ডেভেলপমেন্ট হয়, রাইট? আচ্ছা, এই জিনিসগুলো আমরা যখন সিভি রিক্রুট করি দেখি সে পড়াশোনার বাইরে আর কি কি করেছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য। সে কি কোথাও পার্ট টাইম জব করেছে, সে কি কোনো রিলেভেন্ট নিয়ে we have some technical issues, একটু ভিউয়ার্সদেরকে ধৈর্য ধরে বুঝতে বলবো, we are really sorry for that. আচ্ছা ভাইয়া, আস্তে আস্তে আমি
নাইম সাগর একটা কোশ্চেন করেছো, স্যার ফাইন্যান্স রিটেন পার্টের প্রিপারেশন কিভাবে নিব ডিইউ অ্যাডমিশনের জন্য। তো শর্টকাটে বলি, যেহেতু হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো এটা শেষ করো। তো ভাই একটা ইন্টারাপ্ট করি, হ্যাঁ। হ্যাঁ তো শিওর শিওর। তো যেহেতু এখন অ্যাডমিশন টেস্টে কোথাও ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সো মোটামুটি শিওর থাকতে পারো কোনো কমপ্লিকেটেড ম্যাথ আসবেই না। আর আমাদের ফাইন্যান্সের ম্যাথ গুলো সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া নর্মালি করা যায় না। যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে না, তুমি ম্যাথের প্রিপারেশনটা আপাতত একটু সাইড করে রাখতে পারো। সো রিটেনের প্রিপারেশনের জন্য জাস্ট তোমার ইন্টারমিডিয়েটে যা যা থিওরি আমরা পড়িয়েছি তোমাদের টেক্সট বুক থেকে, তা পড়লেই আই থিঙ্ক এনাফ। সো তোমার ইন্টারের বই থেকে ভালোভাবে থিওরিটিক্যাল যে নলেজ গুলো রয়েছে, সেই থিওরিটিক্যাল ব্যাপারগুলো ভালোভাবে পড়ে ফেলো, তাহলে দেখবা ফাইন্যান্সের রিটার্নের জন্য তোমার প্রিপারেশন হয়ে যাবে। আর ম্যাথ সেগুলোই করবা যেগুলো তোমার মনে হবে যে না, যেগুলো ক্যালকুলেটরে ছাড়াই করা যাচ্ছে, লাইক ক্যাশ ফ্লোর ম্যাথ, ব্রেক ইভেনের ম্যাথ, এই তারপরে হচ্ছে গিয়ে নগদ আন্তঃপ্রবাহ বের করার যে ম্যাথ গুলো রয়েছে, এই ম্যাথ গুলো কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়াই যোগ বিয়োগ করতে পারি। সো এগুলো একটু দেখে রাখতে পারো, এগুলা দেখে রাখলে তোমার এমসিকিউর জন্য হেল্প হবে। নাইম সাগর, আশা করি তোমার উত্তর পেয়েছো। জি ভাইয়া বলবেন। সেটা বলছিলাম যে চাকরিতে আমরা দেখি পড়াশোনার বাইরে আর কি করেছে। সো আমি দেখি সে কোনো ক্লাবের প্রেসিডেন্ট ছিল কিনা, সে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করেছে কিনা, সে কোনো পার্ট টাইম জব করেছে কিনা, বা কোনো ফার্মে থেকেছে কিনা। সো এই জিনিসগুলোকে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি। সো আমি মনে করব যে শুধু থিওরিটিক্যাল পড়াশোনার মধ্যে না থাকে, স্কিল ডেভেলপ করে সেরকম পড়াশোনা, অথবা হচ্ছে সেরকম কোনো কম্পিটিশন বা কাজে নিজেকে ইনভলভ করা, যেটা হচ্ছে গিয়ে তারকে অন্যদের থেকে ইন্টারভিউ বোর্ডে অনেক অনেক এগিয়ে রাখবে। সেটা হচ্ছে আমার পরামর্শ। এবং আমি জানি এটা কলেজ লেভেল থেকেই করা সম্ভব। যেমন আমরা কলেজ লেভেল থেকে এইচএসসি লাইফ থেকেই কিন্তু ডিফারেন্ট ক্লাব বা ইয়ের সাথে জড়িত ছিলাম, এবং তখন থেকেই কিন্তু লিডারশিপ স্কিল গ্রো করে, এইসব জিনিসের অর্গানাইজিং স্কিল গ্রো করে। এই জিনিসগুলোকে আমরা কিন্তু ইন্টারভিউর সময় খুবই ইম্পর্টেন্স দিয়ে দেখি। তোমারও নিশ্চয়ই এই সম্পর্কে ভালো ধারণা আছে। জি ভাইয়া, কলেজে আপনাদের সময় অ্যাকচুয়ালি কয়টা ক্লাব ছিল আমার ঠিক ধারণা নেই। এখন সেই ক্লাবটা 23টা ক্লাবে এসে 24টার মতো ক্লাবে এসে পৌঁছেছে। সো ক্লাবের পরিসরটা অনেক বড় হয়েছে, আর ছাত্রদের অনেক আগ্রহ এখন ক্লাবিং এর প্রতি। এবং যখন কলেজে কোনো ফেস্ট হয় কোনো একটা ক্লাবের, তখন দেখা যায় যে অন্যান্য কলেজের ছাত্রছাত্রীদেরও যে স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ দেখা যাচ্ছে, যে সায়েন্স ফেস্টে 6-7 হাজারও পার্টিসিপেন্ট হয়ে গিয়েছে ইউজ। বিজনেস ফেস্টে এরকম 2-3 হাজার, গত বছর 5,000-এর মতো পার্টিসিপেন্ট হয়ে গিয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আমি নটরডেম বিজনেস ক্লাবের মেম্বার ছিলাম, এবং এখনো ওই যে গ্রুপের মধ্যে আমি আছি। আমি তো অনেক দেখি এখন অনলাইনে তারা ভার্চুয়াল কুইজ করছে, এই করছে। আজকে থেকে ওদের প্রোগ্রামটা শুরু হয়েছে, এবং এটা দেখে আমার খুবই ভালো লাগে। কারণ আমরা যেহেতু রিক্রুট করি, আমরা তো এই জিনিসগুলোই চাই যে আমাদের যারা আসবে ভবিষ্যতে আমাদের কাছে চাকরি খোঁজার জন্য, এই টাইপের ভাবে তাদের গ্রুমিংটা হোক, সেটাই চাই আমরা। জি ভাইয়া, তো দেখা গেছে যে আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সও দেখেছি। যদি আমি আমার ফ্রেন্ড সার্কেলের কথা বলি, যারা কলেজ লাইফে এইসব ব্যাপারে মানে ক্লাবিং এর ক্ষেত্রে বেশি জড়িত ছিল বলতে অ্যাকচুয়ালি শেখার পারপাসে, অন্য কোনো পারপাসে না, শেখার পারপাসে জড়িত ছিল। লিডারশিপ স্কিল ডেভেলপ করা, স্পিকিং স্কিল, কমিউনিকেশন স্কিল। তারা ভার্সিটি লেভেলও গিয়েও কিন্তু এইসব ব্যাপার অনেক ভালো করেছে, এবং তারা কিন্তু খুব ভালো প্রেজেন্টার হয় ভাইয়া। তো ভার্সিটি লেভেলে তো যেহেতু প্রেজেন্টেশন প্রতিনিয়তই থাকে, আর বিশেষ করে ভার্সিটির আমাদের ডিপার্টমেন্ট সহ কয়েকটা ডিপার্টমেন্টে কিন্তু সারা বছরই প্রেজেন্টেশন লেগে থাকে। তো ওরা দেখলাম যে অনেক কম প্রিপারেশনও খুব ভালো প্রস্তুতি নিয়ে ভালো প্রেজেন্টেশন দিত। তো দেখা গেছে যে আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে এরকম ভালো করেছে, এবং অনেকেই দেখেছি যে মাল্টি ন্যাশনালে চলে গিয়েছে ওদের এই প্রেজেন্টেশন আর কমিউনিকেশন স্কিলের জন্য। তো যে কারণে এই কলেজ লেভেল থেকে যদি ছাত্রছাত্রীরা নিজেদের ক্যারিয়ার বিল্ড আপের একটা চেষ্টা চালায়, তাহলে আমার মনে হয় যে ক্লাবিং বা এই বিভিন্ন ধরনের যে ওয়ার্কশপ, সেমিনার, এইসব করতে পারবে টোটালি, তাহলে দেখা যায় ওদের স্কিলটা অনেকটাই ডেভেলপ করবে, এবং ইন ফিউচারে ভার্সিটি সহ জব সেক্টর। এটার সাথে একটু অ্যাড করি, তোমার হচ্ছে কি যারা হায়ার স্টাডিজে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে, তাদেরও কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু তাদের স্কলারশিপের একটা বড় মানে ইম্পর্টেন্ট পার্ট। ওই সেকশনটা দেখে, জি ভাই, এটা শুনেছিলাম, একটা আর্টিকেলও পড়েছিলাম। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আসলে নিজের সার্টিফিকেটের ওয়েট বাড়ানোর জন্য মানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাইট, আজকে আমাদের অনেকক্ষণ হয়ে গেল লাইভ। আশা করি মানে আমরা এখন একটু কনক্লুডিং নোটের দিকে যাই। সো তোমার একটু লাস্ট যদি বলি যে এইচএসসি পরীক্ষার্থীদের আসলে আমরা যে জিনিসগুলো নিয়ে একটু আলোকপাত করলাম, সেটা একটু শর্ট করে ওদেরকে একটু সামারি যদি করে দাও আর কি।
শিওর ভাইয়া। আচ্ছা, তো যেটা হচ্ছে কথা, এইচএসসি পরীক্ষার্থী যারা এবারে পরীক্ষার্থী রয়েছে তাদের হতাশ হওয়ার কিছু নাই ভাই। কারণ ভাইয়া শুরুতেই বলে দিয়েছিল যে আসলে 6 মাস 1 বছর পিছালেও কিন্তু হ্যাঁ তোমার মনে হচ্ছে যেন পিছিয়ে যাচ্ছ তুমি, কিন্তু আসলে পিছানো না। কারণ আমাদের সিনিয়র যারা ভাইয়ারা ছিল তারা যে পড়াশোনা করে বের হয়েছে তাদের সময় অনেক সেশন জটি থাকতো। তো এটা আমাদের জন্য একটা বিগ লার্নিং। আর সবাই সময়টাকে কাজে লাগাও, প্রোডাক্টিভ কোনো কিছু করো, কোনোভাবে হতাশ হওয়া যাবে না। ফ্যামিলির সাথে থাকো, ফ্যামিলিকে সময় দাও, প্রতিনিয়ত আপডেটেড থাকো বিভিন্ন তথ্যগুলোর সাথে। এই তথ্য যে কোনো ব্যাপারে তথ্য বা ইনফরমেশন খুব দরকার। সো আপডেটেড তথ্য তোমার জানা দরকার, যাতে করে তুমি নিজেকে একটু হলো আগায় রাখতে পারো। আর সর্বোপরি নিজেকে আগামী যে মহামারী পরবর্তী যে অবশ্যই একটা যুদ্ধ, আমাদের জন্য এটা একটা বড় যুদ্ধ, ফাইট। সেই ফাইটের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আর প্রস্তুত করার যেহেতু এখনই সময়, তো ওভারঅল যে আলোচনাটা হলো সেই আলোচনার সামারি বললে আমি এটাই বলবো যে ফিউচারে নিজের স্কিল ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে কি এডুকেশন, দুইটা যাতে একই সাথে চলে, এবং শিক্ষার পাশাপাশি যাতে নিজের যে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য যে স্কিলগুলো সেই স্কিলগুলো যাতে তোমরা ডেভেলপ করো। এবং এইচএসসি পরীক্ষা যখনই হোক তোমরা ভার্সিটির প্রস্তুতিও যতটুকু সিলেবাস এইচএসসির সাথে মিল রয়েছে, বারবার একটা কথা বলছি, যতটুকু সিলেবাস এইচএসসির সাথে মিল রয়েছে সেইটুকুই তুমি পড়ে রাখো, তাতে করে দেখবা তোমার কনফিডেন্স লেভেলটা অনেকটা গ্রো আপ করবে। আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করো না, তোমাদেরকে ধরতে পারবে না। তো তোমরা যেহেতু শিক্ষিত জেনারেশন, তোমরা যদি স্বাস্থ্যবিধি মানো তোমাদের দেখে অন্যরাও শিখবে। আর তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে। তো এটা বলেই আমি আজকের আলোচনার আমার পক্ষ থেকে কনক্লুশন টানতে চাই। ভাইয়া যদি একটু বলতেন। আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ, তুমি তো সবকিছু বলেই ফেলেছো। আমি খালি এটাই বলবো যে ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমাদের মানে যদি এক্সামের কথা চিন্তা করি, যে এই মুহূর্তে এইচএসসি এক্সাম হচ্ছে না, এটাতে তোমাদের ভয়ের কিচ্ছু নাই। খালি হচ্ছে যে জিনিসগুলো ভার্সিটির মানে এক্সামেও আসবে ওর সাথেই গলায় মিলিয়ে বলছি, সেই জিনিসগুলো একটু রিডিং, টেক্সট বই পড়ো। আর আমাদের সময় কিন্তু ইউটিউব ছিল না, আজকাল ইউটিউব দেখেও অনেক কিছু শেখা যায়। সো তোমাদের কাছে এখন এমন সব রিসোর্সেস আছে যেটা আমাদের যুগে তোমাদের বয়সে ছিল না। সো তোমাদের আসলে বাসায় বসেই তোমাদের কাছে কিন্তু ইউনিভার্সিটি আছে, বাসায় বসেই তোমাদের কাছে হার্ভার্ড আছে, বাসায় বসেই তোমাদের কাছে এমআইটি আছে, বাসায় বসেই তোমাদের কাছে কিন্তু সবকিছু আছে। যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ইউটিলাইজ যদি না করো তাহলে তোমরাই পিছিয়ে যাবে। কজ পৃথিবীর কোথাও না কোথাও এই রিসোর্সগুলো কেউ না কেউ ইউজ করে তারা কিন্তু ফ্রি অফ কস্ট নিজের স্কিলটা ডেভেলপ করে ফেলছে, তোমরা না করলে তোমরা পিছিয়ে যাবে। সো এরকম যেহেতু সুযোগ তোমাদের সামনে আসে, সুযোগটাকে কাজে লাগাও। আর হচ্ছে স্কিল ডেভেলপ করো, বারবার যেটা বলেছে, স্কিল ছাড়া ওয়ার্ল্ডে টিকে থাকা খুব ডিফিকাল্ট হবে। খালি ডিগ্রি এবং সার্টিফিকেট দিয়ে আজকাল আর বেশি দূর যাওয়া যাবে না। আর যেটা বললাম, যে বিদেশে যাওয়ার আগে খুব সতর্ক থেকো যে তুমি যে টাকাটা খরচ করছো সেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি হবে, কোথায় যাচ্ছ, সেখানে পার্মানেন্টলি থেকে যাওয়া যাবে কিনা। সো এইসব জিনিস খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে বাবা মায়ের টাকাটা খরচ করো। জাস্ট আমার বিদেশ যেতেই হবে জেদ করে টাকা পয়সা নষ্ট করো না। সো এটা একটা চিন্তা ভাবনা করে করো। আর বাবা মাকে একটু সাপোর্ট করার চেষ্টা করো মেন্টালি। বন্ধু বান্ধব যারা বিপদে আছে, যারা অসুস্থ আছে যাদের ফ্যামিলিতে, তাদেরকে একটু মেন্টালি এবং যদি ফাইন্যান্সিয়ালি পসিবল হয় সাপোর্ট করার চেষ্টা করো। ধন্যবাদ। আর আমি রোডিং বাংলাদেশকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই, কারণ রোডিং বাংলাদেশ এই সময়ে এরকম একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের দিক নির্দেশনা এবং কিছুটা হলো মনস্তাত্ত্বিক সাপোর্ট দেওয়ার জন্য এরকম একটা আলোচনার অনুষ্ঠান মানে অনলাইনে আয়োজন করেছে। থ্যাংক ইউ রোডিং বাংলাদেশ। আর থ্যাংক ইউ রোডিং বাংলাদেশ, খুব ভালো একটা আপনাকেও ধন্যবাদ, অনেক সুন্দর একটা সময় কাটলো। হ্যাঁ, অনুজ একজনের সাথে হচ্ছে আমি একটু আরাফাত হৃদয়কে ইনভাইট করব যে ওর যদি কিছু বলার থাকে। আপনাদের দুজনকে অনেক তথ্যবহুল একটি আড্ডা আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। এবং আমরা লাইভ সেশন যখন চলছিল তখন অনেকের কমেন্ট দেখছিলাম, এবং সেই কমেন্টের উত্তরগুলো যখন তারা পাচ্ছিল, আশা করি তাদের যে একটা উদ্বিগ্নতা কিংবা একটা টেনশন সেটা অনেকটাই কমেছে, এবং তারা মানসিকভাবে বেশ প্রফুল্ল একটা ভাব অনুভব করার দিকে এগিয়ে যাচ্ছে। এবং আশা করি আপনাদের যে দিক নির্দেশন, অনেকেই এইচএসসি পরীক্ষা বা এডমিশন টেস্ট বা উচ্চশিক্ষা নিয়ে একজন কমেন্টও করেছে যে ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারে তার একটা আগ্রহ ছিল, এবং আপনারা এখানে যে উত্তরগুলো বেশ
বিশ্লেষণমূলক যেসব ব্যাখ্যা ছিল সেগুলো থেকে তারা বেশ উপকৃত হবে, এবং আশা করি যারা এই ভিডিওটি লাইভ ভিডিওটি বিভিন্ন অংশ মিস করেছেন তারা পরবর্তীতে এই ফুল ভিডিওটি দেখবেন। এবং আপনাদের সকল দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আমাদের এই ভিডিওটি কিছুক্ষণ পর ইউটিউবে আপলোড করা হবে। তো আপনারা যারা ইউটিউবে দেখতে চান তারা ইউটিউবেও আমাদের চ্যানেলে, রোরিং বাংলাদেশ চ্যানেলে এই ভিডিওটি দেখতে পারবেন। এবং পরবর্তীতে আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে কেমন লেগেছে এই আড্ডাটি বা এই আলোচনা থেকে আপনাদের উপকৃত হওয়ার যে বিষয়টি আপনারা কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তীতে আর কোন কোন টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারি বা আর কোন কোন প্রোগ্রাম আয়োজন করতে সে ব্যাপারে আপনাদের কমেন্ট কিংবা উৎসাহ উদ্দীপনা পেলে আমাদেরও ভালো লাগবে। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ হৃদয়, তোমাকেও এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করে।